ক্লাস 7-এর যে মোগল সাম্রাজ্যের ইতিহাসটা পড়ছিলাম চ্যাপ্টার পঞ্চম অধ্যায়ে। তো এখানে আমরা বাবরের আগমন থেকে শুরু করে একেবারে ঔরঙ্গজেব পর্যন্ত এখানে আমরা জানব। মোগল সাম্রাজ্যের ইতিহাসটা যদিও 1526 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1857 পর্যন্ত, অর্থাৎ সিপাহী বিদ্রোহ পর্যন্ত ভারতে কোনো ক্রমে টিকে ছিল। তো প্রথম পর্বের যে মোগল সাম্রাজ্যের শাসনটা আমরা পড়ব 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত এই সময়কালটা এখানে কিন্তু আমরা পড়ব। তো এরপরে আমরা যেটা বলছিলাম, বাবরের আগমন ঘটে গিয়েছিল দিল্লিতে, অর্থাৎ মোগল সাম্রাজ্যের যে সূচনা হয়েছিল পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে। আমরা জানি যে মধ্য এশিয়ার একটা গোষ্ঠী, যে উজবেক, সাফাবি, তাদের যে একটা গোষ্ঠীর অর্থাৎ তৈমুরের একটা বংশের যে শাসক, যে পরগনা প্রদেশের যে বাদশাহ উপাধি নেবেন 1507 খ্রিস্টাব্দে, তিনি চলে আসবেন দিল্লি। তো দিল্লিতে এসে এখানে যে লোদি বংশ চলছিল, আফগান শাসনের যে লোদি শেষ সম্রাট হচ্ছে ইব্রাহিম লোদির সঙ্গে 1526 খ্রিস্টাব্দে যুদ্ধের মধ্য দিয়ে তিনি কিন্তু দিল্লির সিংহাসনে বসে যাবেন। তারপরে আমরা ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত আমরা এই সপ্তম শ্রেণীতে পড়তে যাচ্ছি। তো এখানে প্রথমে দিল্লির সিংহাসনে বসেই কিন্তু আমরা দেখবো যে তার বসার পেছনে তার যে যুদ্ধ কৌশলটা খুবই কার্যকরী ভূমিকা নেবে। সেই যে রুমি যুদ্ধ কৌশল, যে শত্রুদেরকে পেছন থেকে কিভাবে আক্রমণ করা, সামনে থেকে ছত্রভঙ্গ করে দেওয়া, সেটা। এবং সেখানে বাবর আমরা দেখবো যে প্রথম 3টা যুদ্ধের সম্মুখীন তাকে হতে হয়েছিল। একটা তো পানিপথের যুদ্ধ 1526, তাছাড়াও 1527 এবং 1529 দুটো যুদ্ধ পরপর, যে খানুয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধ, পরপর দুটো যুদ্ধ লড়াই করার পরে দিল্লিতে মোটামুটি সিংহাসনটা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তো দিল্লিতে সিংহাসন প্রতিষ্ঠা করে দেওয়ার পরেই যে তার পুত্র হুমায়ুনকে কিন্তু তিনি সিংহাসনে বসিয়ে দিয়ে যাবেন। তো এই সময় আমরা একটু ভারতের যে বাণিজ্য গোষ্ঠীগুলি, ভারতে আগত যে বণিক গোষ্ঠীগুলো যারা ইউরোপ থেকে এসেছিল, তার ইতিহাস একটু জেনে নেওয়া দরকার। কারণ যেই সময় বাবরেরও আগমন ঘটছে বহিরাগত হিসাবে, সেই সময় কিন্তু ইউরোপ থেকে বণিক গোষ্ঠীগুলোর মধ্যে পর্তুগিজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভৃতিরও কিন্তু তাদের আগমন ঘটে যাবে। তারও ইতিহাসটা, কারণ কি এই ইতিহাসের ধারাগুলো পরবর্তী যখন ইতিহাসের ধারাকে প্রভাবিত করবে, আমরা যখন মোগল সাম্রাজ্যের শেষ পর্যায়ে চলে যাব, এই বণিক গোষ্ঠীগুলোর দ্বারা কিভাবে এই সম্পূর্ণ ভারত ব্রিটিশ শাসনাধীনে চলে আসবে, এটা যখন আমরা অষ্টম শ্রেণীতে পড়ব। তো সেই জন্য এখানে মোগল সাম্রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের যে বণিক গোষ্ঠীদের ঘটনাটাও একটু জেনে নেওয়া দরকার। সর্বপ্রথম বণিক গোষ্ঠীদের মধ্যে যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সর্বপ্রথম যে 1498 খ্রিস্টাব্দে কেরালার কাছে কালিকট বন্দরে এসে উপস্থিত হবেন। তার সঙ্গে সঙ্গে তার দেখানো পথ ধরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফরাসি দিনেমাররা কিন্তু এসে পৌঁছাবেন। ব্রিটিশ বাণিজ্যের প্রসার ঘটতে শুরু করবে সম্ভবত 1600 খ্রিস্টাব্দের সময় থেকে। আমরা জানবো যে 1601 খ্রিস্টাব্দ বা 1100 খ্রিস্টাব্দের দিকে সুরাট এবং 1612 খ্রিস্টাব্দের দিকে মৌসুলীপত্তনম, যেটা বর্তমানে আমরা নাম বিশাখাপত্তনম নাম জানি, সেই জায়গায় তারা কিন্তু এসে বাণিজ্য ঘাঁটিটা তৈরি করবে 1611 এবং 1612 খ্রিস্টাব্দের দিকে। তো আমরা দেখতেই পাচ্ছি সেই সময় দিল্লির সিংহাসনে আমরা পাবো হচ্ছে আকবরকে, যিনি 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, 1606। তারপর আকবরের পুত্র যিনি জাহাঙ্গীর হবেন, জাহাঙ্গীরের সময় কিন্তু এসে পৌঁছে যাবেন হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো তবে থেকেই যে মোগল শক্তির সঙ্গে এই বণিক গোষ্ঠীর একটা সম্পর্ক চলতে থাকবে। তো আজকে আমরা যেটা বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে বাবরের মৃত্যুর পর, অর্থাৎ 1530 খ্রিস্টাব্দে যখন বাবর একটা অসুস্থ হয়ে হঠাৎ মৃত্যু হবে। এর পেছনে একটা ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জেনেছি, বইতে রয়েছে যে হুমায়ুন অসুস্থ হয়ে গেলে তার যে আরোগ্য কামনার জন্য যে বলা হয়েছিল যে একটা তার প্রিয় জিনিসকে যদি দান করা যায় নাকি হুমায়ুনের জীবন ফিরে পাবে। তো সেখানে বাবর নিজের জীবন উৎসর্গ দিয়েছিলেন। তো সেখান থেকে হুমায়ুন প্রিয় পুত্র ছিল, তাই হচ্ছে হুমায়ুনের কথার অর্থ কিন্তু একটা রয়েছে। হুমায়ুন কথার অর্থ হচ্ছে সৌভাগ্যবান। তো হুমায়ুন এইভাবে দিল্লির সিংহাসনে বসবেন 1530। কিন্তু সেই সময় বাবর যেহেতু তৈমুর গোষ্ঠীর নেতা ছিলেন, তৈমুর নীতি অনুযায়ী কিন্তু বাবরের সমস্ত ছেলেগুলোর মধ্যে সাম্রাজ্যকে সমানভাবে ভাগ করে দেওয়ার কিন্তু উচিত ছিল, অর্থাৎ তৈমুর নীতি এটাই বলছিল। কিন্তু যেহেতু সেই নীতি পরিত্যাগ করে দিয়ে তিনি হুমায়ুনকেই কেবলমাত্র সাম্রাজ্যের অধিষ্ঠান মানে সাম্রাজ্যের সম্রাট করে দেবেন,
তো অন্য তার যে ভাইরা অর্থাৎ হুমায়ুনের যে অন্য আরো 2-3 জন ভাই ছিলেন, যেমন ছিলেন যে কামরান ছিলেন এবং আসকারি ছিলেন এবং হিন্দাল প্রভৃতি, এরা কিন্তু বিভিন্ন সময়ে যুদ্ধবিদ্যায় কিন্তু আর হুমায়ুনকে সাহায্য করবে না। তো আমরা যে হুমায়ুনের 3 জন ভাইয়ের কথা বললাম, একজন হচ্ছে কি কামরান, আর একজন হচ্ছে যে আসকারি এবং হিন্দাল। এরা কিন্তু পরবর্তীকালে অর্থাৎ ভাইরা ভাই কিন্তু খুব শত্রু হয়ে থাকে, আমরা এটা প্রথম ইতিহাস থেকেই আমরা জানি। তো এখানে কামরান, আসকারি এবং হিন্দাল কিন্তু হুমায়ুনকে বিভিন্ন যে যুদ্ধের সম্মুখীন হতে হবে সেখানে কিন্তু সাহায্য করবেন। তো এই হুমায়ুন যখন দিল্লির সিংহাসনে এসে বসে গেছেন অর্থাৎ বাবরের পরে পরে, তো তার আগে যেহেতু এখানে আফগান শাসন চলছিল, আফগান বিভিন্ন যে শাসক এলাকার প্রাদেশিক শাসকেরা কিন্তু ধীরে ধীরে কিন্তু তার বিরুদ্ধে অগ্রসর হবেন, অর্থাৎ হুমায়ুনের বিরুদ্ধে অগ্রসর হবেন। বাংলাতে যে আফগান শাসন করতেন শের খান, তিনি ক্রমান্বয়ে আক্রমণ করতে থাকবেন হুমায়ুনকে। দুটো যুদ্ধ তার সঙ্গে সংগঠিত হবে, একটা হচ্ছে বিহারের চৌসার কাছে চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে এবং 1540 খ্রিস্টাব্দ বিলগ্রামের যুদ্ধ। তো এই দুটো যুদ্ধতে কিন্তু হুমায়ুন পরাজিত হয়। তো হুমায়ুনের পরাজয়ের কারণগুলো আমরা যদি ধরে নিই যে বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন ছিলেন কিন্তু শের খান, আর 2 নম্বর হচ্ছে তার যে ভাইদের অসহযোগিতা, যারা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে শক্তি সবসময় যোগান দেয় যে তার পারিবারিক যে দ্বন্দ্বটা কিন্তু তাকে তার পরাজয়ের মূল কারণ হয়েছিল। তো 1540 খ্রিস্টাব্দে পরাজয়ের ফলে কিন্তু তিনি পারস্য চলে যাবেন, হুমায়ুন চলে যাবেন পারস্য। সেখানে তিনি শাহ মস্ক ইনার কাছে চলে যাবেন পারস্যে, এখানে আশ্রয় নেবেন 1540 থেকে। তো 1540-এ আমরা জানবো যে 1542 খ্রিস্টাব্দে সেখানে কিন্তু পারস্যের জন্ম হবে হচ্ছে সম্রাট আকবর, যিনি পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজাতে পরিণত হবেন। তো যাই হোক, শের খান যখন দিল্লি দখল করে নিলেন আফগান শাসক হিসাবে, পুনরায় আফগানদের শাসন শুরু হয়ে যাবে। তাহলে এই দুটো পর্বে আমরা আফগান শাসন দেখতে পাবো 1540 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1555 খ্রিস্টাব্দ থেকে। তো এখানে শের খান, যিনি শের শাহ উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসে যাবেন, তিনি প্রথমে কতগুলো বিদ্রোহ দমন করবেন এবং কতগুলো সংস্কার সাধন তিনি করবেন, এবং তার এই সংস্কারগুলো এতটাই উন্নত মানের ছিল যে পরবর্তীকালে আকবরও কিন্তু তিনি তার সেই দেখানো পথগুলোকে নিয়েছিলেন। এবং সঙ্গে সঙ্গে আমরা তাকে যে আগের যে সুলতান পিরিয়ড পড়ে এসেছি, সুলতানি যুগের আলাউদ্দিন খলজির সংস্কারের সঙ্গে সংস্কার সাধন ব্যক্তির সঙ্গেও কিন্তু আমরা একে তুলনা করতে পারি। তিনি কি কি সংস্কারগুলো বিশেষ করে করেছিলেন না, বিশেষ করে রাজস্ব সংস্কার তিনি করেছিলেন। শের খান কি করেছিলেন যে রাজস্ব সংস্কার, তিনি যে পাট্টা ও কবুলিয়ত, যে পাট্টার কথাটা আজকে আমরা জানি যে জমির মালিক হিসাবে যে পাট্টা বলে একটা পাট্টা থাকলে, অর্থাৎ একটা সরকারি নির্দেশনামা যেখানে সরকার থেকে দেওয়া হচ্ছে যেটা, যে ওটা ওই প্রকৃত জমির মালিক হচ্ছে উনি, অর্থাৎ কৃষকদের পাট্টা তিনি প্রদান করেছিলেন। এবং সঙ্গে সঙ্গে কৃষকরাও বিনিময়ে যে রাজাকে যে রাজস্ব দেওয়ার জন্য একটা প্রতিশ্রুতি হিসাবে কবুল তারা করে নিতেন, কবুলিয়ত বলে বলা হচ্ছে তাকে। এই দুটো তিনি চালু করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি রাজস্বের সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থারও তিনি প্রভূত উন্নতি করেছিলেন। যোগাযোগ ব্যবস্থাতে আমরা জানি যে 3টা বড় বড় সড়ক তৈরি করেছিলেন। একটা বড় সড়ক যেটা বাংলার সোনারগাঁও থেকে শুরু করে একেবারে যে কাবুল পর্যন্ত প্রশস্ত ছিল, তো সেটাকে বলা হচ্ছে সড়ক-ই আজম, যার পরবর্তী নাম কিন্তু জিটি রোড। তো এটাই তিনি তৈরি করেছিলেন। তাছাড়া সঙ্গে সঙ্গে আগ্রা থেকে আজমির কিংবা আগ্রা থেকে যে যোধপুর পর্যন্ত বা চিতোর পর্যন্ত বিভিন্ন যে সড়কগুলো তিনি নির্মাণ করেছিলেন। তাছাড়া আরো হচ্ছে অন্তর্দেশীয় যে কতগুলো রাস্তা, মুলতান থেকে লাহোর থেকে মুলতান, তিনি এইগুলো অর্থাৎ মধ্য এশিয়ায় যেগুলো বর্তমানে পাকিস্তানের অন্তর্গত, মুলতান থেকে লাহোর প্রভৃতি জায়গায় সড়ক, কিংবা আগ্রা থেকে যোধপুর, আগ্রা থেকে চিতোর, বিভিন্ন যে ছোট ছোট সড়ক, কিংবা একবার বাংলা থেকে শুরু করে মুলতান পর্যন্ত যে জিটি রোড, এগুলো তিনি তৈরি করেছেন। সঙ্গে সঙ্গে তিনি আরো কি করবেন, এই রাস্তার পাশে যে বিভিন্ন কিন্তু সরাইখানা, যেগুলো আমরা আজকে হোটেল দেখতে পাচ্ছি রাস্তার পাশে পাশে হোটেল, এই হোটেলের যে বর্তমানে সরাইখানা নাম নিয়ে কিন্তু প্রথমে ওই যাত্রীদের যারা যাতায়াত করতো, অর্থাৎ যে তাদের কিন্তু এগুলো থাকার জায়গা হিসেবে তিনি তৈরি করেছিলেন। সঙ্গে সঙ্গে যোগাযোগের মধ্যে তিনি ডাক যোগাযোগ ব্যবস্থা, ঘোড়ার পিঠে যোগাযোগের যে পদ্ধতি তিনি শুরু করেছিলেন। তাছাড়া তিনি যে বিদ্রোহ দমন করার জন্য সৈন্যবাহিনীর উপর নিয়ন্ত্রণ, সেনাবাহিনী
যে নিয়ন্ত্রণ করার জন্য তিনি দাগ ও হুলিয়া প্রথা। দাগ প্রথাটা কি? দাগ বলতে কি, সেই সময় কিন্তু যে বিভিন্ন অশ্বগুলোকে, কত তার সেনাবাহিনীতে কতগুলো অশ্ব রয়েছে অর্থাৎ ঘোড়া রয়েছে, সেগুলোকে চিহ্নিত করে তার তিনি সেগুলো দাগ প্রথা প্রচলন করেছিলেন। সঙ্গে সঙ্গে হুলিয়া কথা অর্থ কি, যে ওই সমস্ত ঘোড়াগুলোর প্রকৃত মালিক অর্থাৎ সৈন্যরা, কোন সৈন্যদের যে তাদের পরিচয় সম্পর্কিত একটা কিন্তু তথ্য তিনি তৈরি করেছেন, তাকে বলা হচ্ছে হুলিয়া প্রথা। তো তিনি এইভাবে সমগ্র শাসন ব্যবস্থাটাকে সাজিয়ে গুছিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি তার যে পুরো সাম্রাজ্যটা যেটা তৎকালীন সময় ছিল, তিনি কতগুলো প্রায় 47টা, অর্থাৎ তিনি প্রশাসনিক দিকটা যদি আমরা দেখে নিই, প্রশাসনিক দিকে তিনি তার সমগ্র সাম্রাজ্যটাকে 47টা সরকারে ভাগ করেছিলেন। তিনি 47টা যে সরকারে ভাগ করেছিলেন এবং প্রত্যেকটা সরকার আবার 47টা সরকার, প্রত্যেকটা সরকার আবার পরগনা, এই পরগনাগুলো আবার গ্রামে বিভক্ত ছিল। বুঝা গেছে? এই যে ভাগটা কিন্তু পরবর্তীকালে আমরা আকবরের যে শাসন ব্যবস্থাতেও আমরা সেম ধরনের সময় একই ধরনের এই যে ভাগগুলো দেখবো। সেখানে সরকারের পরিবর্তে আমরা সুবা কথাটা দেখবো, যে কতগুলো সুবাতে ভাগ করছিলেন, সুবা থেকে পরগনা, পরগনা থেকে গ্রাম। তো এইরকম ভাগগুলো কিন্তু আমরা সুবাটা আমরা পাবো হচ্ছে আকবরের সময়কালে। তো এই শের শাহের শাসন ব্যবস্থাটা খুব সুন্দরভাবে ছিল, এটা একটা এক সুবর্ণ যুগ চলছিল। তো শের শাহের মৃত্যুর পর যে বিহারের কাছে সাসারামে তার যে সমাধিটা হয়েছিল, তার একটা সমাধি স্থল, তোদের বইতে ছবি দেওয়া রয়েছে, সমাধিস্থল বিহারের সাসারামে যেখানে রয়েছে, সেটা তার সমাধিস্থল রয়েছে। তো শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ যথারীতি দিল্লির সিংহাসনে বসবেন, কিন্তু তার পরবর্তী এবং তিনি যে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারেননি। তো পরবর্তীকালে সেই দুর্বলতার সুযোগ নিয়ে যে হুমায়ুন মোগল সাম্রাজ্য থেকে পারস্যতে বিতাড়িত হয়ে গেছেন, তিনি পুনরায় চলে আসবেন হচ্ছে দিল্লির সিংহাসন দখল করে নেবেন। এবং তার যে পুত্র, তখন নাবালক পুত্র বৈরাম, যে আকবর তখন মাত্র 13 বছর বয়স এবং বৈরাম খাঁর অভিভাবকত্বে তিনি ছিলেন। তিনি অর্থাৎ আকবরের বয়স যখন মাত্র 13 বছর, তখন চলে এসে দিল্লির সিংহাসন দখল করে নেয় হুমায়ুন। কিন্তু কোনো একটা দুর্ঘটনাবশত দিল্লির কেল্লা থেকে পড়ে গিয়ে বা সিঁড়িতে উঠতে গিয়ে তার মৃত্যু ঘটে যায়। 56 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে যায়। তো সেই সময় আকবর মাত্র নাবালক, যে 13 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসে যাবেন। দিল্লির সিংহাসনে বৈরাম খাঁয়ের যে অভিভাবকত্বে তিনি দিল্লির সিংহাসনে বসে যাবেন। তারপরে আমরা দেখব যে আকবর যখন সিংহাসনে বসবেন, সেই সময় সেই দুর্বল, অর্থাৎ আকবরকে দুর্বল ভেবে কিন্তু যে কতগুলো যে আফগান আক্রমণ সংঘটিত হবে, অর্থাৎ আফগান আক্রমণ, অর্থাৎ যিনি আদিল শাহ, সম্ভবত আদিল শাহ আফগান শাসক, তিনি কিন্তু তার যে মন্ত্রী হিমুকে নিয়ে তিনি কিন্তু আক্রমণ করবেন হচ্ছে আকবরের সময়। আকবরের সময়কালটা আমি যদি দেখে নিই একবার, যে 1556 খ্রিস্টাব্দ থেকে শুরু করে একেবারে 1605, সম্ভবত 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে থাকবেন। তো প্রথমের দিকে তিনি নাবালক ছিলেন। তো প্রথম 5 বছর, 13 থেকে 5, যখন 18 বছর বয়স হবে, তারপরে তিনি নিজের হাতে দায়িত্ব তুলে নেবেন। তো আকবর প্রথমে সিংহাসনে বসার পরই তাকে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের সম্মুখীন হতে হবে, যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ বা দ্বিতীয় পানিপথের যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো যে প্রথম যুদ্ধের মধ্য দিয়ে 1526 খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ, যে আফগান শাসক আদিল শাহ এবং হিমুকে হারিয়ে দিয়ে একেবারে যে মোগল সাম্রাজ্যের ভিত্তি একেবারে সুপ্রতিষ্ঠিত হবে হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধের কিন্তু অসম্ভব গুরুত্ব রয়েছে এই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো সেখানে দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয়লাভ করার পর আকবর প্রারম্ভিকভাবে তার সাম্রাজ্য বিস্তারের দিকে তিনি মনোনিবেশ করবেন। তো সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ করতে গিয়ে আমরা দেখেছি যে তৎকালীন ভারতে যে রাজপুত জাতি ছিল, রাজপুতরা কিন্তু বেশ সাহসী যোদ্ধা ছিল। তো আকবরকেও সেই রাজপুতদের সম্মুখীন হতে হয়েছিল এবং ছোটখাটো বিভিন্ন যে আফগান নেতারা বিদ্রোহ করছিল তাদের বিরুদ্ধেও যেতে হয়েছিল। বিশেষ করে আমরা এখানে যে রাজপুত নীতি যেটা বিশেষ করে আকবর নিয়েছিলেন, সেটা একটু আমরা জানবো। যে আকবর তিনি রাজপুতদের সঙ্গে কিন্তু 3টা নীতি নিয়ে, আমরা যখন রাজপুত নীতি পড়বো সেখানে জানবো যে বৈবাহিক নীতি বা যুদ্ধনীতি কিংবা মৈত্রী নীতি, এগুলো তিনি নিয়েছিলেন। তো এই নীতিগুলো নিয়ে কিন্তু চিতোর দুর্গতে যে তৎকালীন সময়ে যে রাজপুত রাজা সংগ্রাম সিং ছিলেন, তাকে কিন্তু পরাজিত করে দিয়ে তখনই হচ্ছে রাজপুত নেতাদেরকে দখল করে নেবেন রাজপুত।
অর্থাৎ যেটা রাজস্থান বর্তমানের অংশ রয়েছে দখল করে নেবে। কিন্তু পরবর্তীকালে তার পুত্র রাণা প্রতাপ সিং যখন আসবেন তার সঙ্গে যুদ্ধ হবে। সেই যুদ্ধ সাম্রাজ্য বিস্তার ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ রাজপুতদের সঙ্গে দেখবো 1576 খ্রিস্টাব্দে। যে কি ঘাটের যুদ্ধ না হলদি ঘাটের যুদ্ধ আমরা পাবো। সেই হলদি ঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে সেটা সংগঠিত হবে। কিন্তু রানা প্রতাপ সিংহকে কিন্তু শেষ পর্যন্ত পরাজিত করতে পারবেননি। সে যাই হোক পরাজিত হলেও তিনি কিন্তু বর্ষতা স্বীকার করবেন না। তো সে যাই হোক পরবর্তীকালে আকবর এই যে রাজপুত শক্তির কিন্তু গুরুত্ব বুঝেছিলেন, তাই পরবর্তীকালে বৈবাহিক সূত্রে এদের সঙ্গে আবদ্ধ হয়ে যাবেন। তো এইভাবে তিনি সাম্রাজ্যকে বিস্তার করবেন। কিন্তু তখনও পর্যন্ত আকবর যেই এলাকাগুলোকে জয়লাভ করতে পারেননি সেইটা আমরা একটু জেনে নেওয়া যাক। কোন কোন জায়গাগুলো আকবর জয় করতে পারেননি তার একটা তথ্য আমরা যদি দেখি, যে দেখবো হচ্ছে উত্তর পূর্ব ভারত, যেটা বর্তমানে আসাম নাম নিয়ে রয়েছে। উত্তর পূর্ব ভারতের এই আসাম প্রদেশ, সঙ্গে সঙ্গে যে বাংলার যে মুঘলরা সাফল্য পেলেও সেটা কিন্তু তত ভালো সাফল্য পায়নি। তো বিশেষ করে বাংলা এবং উত্তর পূর্ব ভারত, সঙ্গে সঙ্গে পুরো দক্ষিণের কিছুটা অংশ তিনি সাফল্য পাননি। তো উত্তর পূর্ব ভারত যেটা আসাম, সঙ্গে সঙ্গে বাংলাতে শাসনের তত দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করা তিনি পারেননি, এবং দক্ষিণের দিকের অংশ। তো এইটা ব্যতীত পুরো সমগ্র ভারতের বা সমগ্র ভারতীয় উপমহাদেশ আকবরের কিন্তু সাম্রাজ্যের অধীনে চলে যায়। তো এইখানে একটা আমরা সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যেটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা প্রদেশ। গন্ডোয়ানা প্রদেশটা কোনটা? যে গন্ডোয়ানা প্রদেশটা মধ্যপ্রদেশ, ওড়িশার কিছুটা অংশ এবং নর্মদা উপত্যকা নিয়ে যে একটা ছোট্ট অংশ ছিল, সেই গন্ডোয়ানা প্রদেশটা কিন্তু তৎকালীন সময়ে মুঘল সম্রাটের সময়ে, আকবরের সময় কিন্তু সে চরম শিখরে ছিল, উন্নতির চরম শিখরে। সেখানকার যে রাজা ছিলেন, সেখানকার রাজার নাম ছিল হচ্ছে দলপত সিং যখন সেখানকার রাজা ছিলেন, এবং তার যে রানী নাম ছিল দুর্গাবতী। এই রানী দুর্গাবতীর কথাটা আমরা এখানে একটু জানবো, যে রানী দুর্গাবতী গন্ডোয়ানার যিনি রানী ছিলেন, যখন দলপত সিংহের আকস্মিক মৃত্যুর পরে এই দলপত সিংহের সঙ্গে তার বিবাহের মধ্যে একটা ইতিহাস রয়েছে না। 1542 খ্রিস্টাব্দে তিনি রানী দুর্গাবতী এই দলপত সিংহের যে মহিমা দেখে তাকে বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করেন, কিন্তু তার বাবা রাজি হননি। কিন্তু পরবর্তীকালে সে যাই হোক 1545 খ্রিস্টাব্দে দলপত সিংহের যে বীরত্ব দেখে তার বাবা তার সঙ্গে তার বিবাহ দেবেন। কিন্তু 1550 খ্রিস্টাব্দে দলপত সিংহের মৃত্যু ঘটে যাবে। তো দলপত সিংহের মৃত্যু ঘটে গেলে মাত্র 5 বছর বয়স ছিল, তখন হচ্ছে তার যে পুত্র বীর নারায়ণ ছিল। তো সেই সময় বীর নারায়ণকে সিংহাসনে বসিয়ে দিয়ে তার মা অর্থাৎ রানী দুর্গাবতী তিনি কিন্তু পুরো সাম্রাজ্যের যে দায়িত্ব নিলেন, এবং তারই নেতৃত্বে পাশাপাশি বিভিন্ন আফগান আক্রমণগুলো কিন্তু তিনি প্রতিহত করেছিলেন, এবং তিনি সাম্রাজ্যটাকে সুরক্ষিত করেছিলেন। সঙ্গে সঙ্গে সেখানের সুন্দর তিনি আইন প্রণয়ন করেছিলেন, যাতে করে যে রাজস্ব আদায় থেকে শুরু করে দ্বারা কিন্তু এই সমাজ একটা তাদের যে গন্ডোয়ানা প্রদেশ কিন্তু উন্নতির চরম পর্যায়ে ছিল, এবং এতটাই উৎকর্ষ হয়েছিল যে এইটা কিন্তু আকবরের চোখে পড়েছিল। এবং আকবরের আমরা এটা একটা দেখবো যে আকবর সাম্রাজ্যবাদী নীতি নিয়েই কিন্তু সেখানে বাংলার যে সুবাদার আসফ খাঁ ছিলেন, বাংলার যে সুবাদার আসফ খাঁ ছিল, আসফ খাঁকে তিনি নির্দেশ দেবেন যে গন্ডোয়ানা আক্রমণ করার জন্য। তো আসফ খাঁ যখন গন্ডোয়ানা আক্রমণ করবেন, সেই তীব্র লড়াই বাঁধবে। সেই লড়াই কিন্তু আলটিমেট আমরা দেখবো যে রানী দুর্গাবতীর পরাজয় হবে একটা বিপজ্জনক পরিস্থিতিতে। সেই সংকটকালে যখন বর্ষাকালে ছত্রভঙ্গ হয়ে যাবে তার সেনারা, তখন কিন্তু তিনি সেই অপমানের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করে নেবেন। এই 24শে জুন 1564 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এটা আত্মহত্যাটা করে নেবেন। তারপরে আফগানরা কিন্তু নিষ্ঠুরভাবে পুরো গন্ডোয়ানা প্রদেশকে দখল করবে। এবং সেই সময় নাকি একটা ঘটনা ঘটেছিল, যে গন্ডোয়ানা প্রদেশের দুর্গতে যে সেই সমস্ত যে সাম্রাজ্যে অর্থাৎ রাজ্যার যে রাজকর্মচারীদের বিভিন্ন রানী থেকে শুরু করে বিভিন্ন যে যারা সেবার কাজে নিযুক্ত থাকতো, তারা নাকি একটা জ্বলন্ত আগুনে তাদের প্রাণ দান করেছিল, অর্থাৎ প্রাণ করেছিল, যেটাকে জওহর ব্রত নামে কিন্তু তারা পালন করেছিল। অর্থাৎ সেই যে অত্যাচারী আফগানদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য তারা কিন্তু আত্মাহুতি দিয়েছিল। সেটা আজও পর্যন্ত জওহর ব্রত নামে কিন্তু ওটা পালিত হয়ে থাকে। তাছাড়া এই যে 1564 খ্রিস্টাব্দে রানী দুর্গাবতীর এই যে আত্মহত্যার ঘটনাটা কিন্তু শহীদ দিবস হিসাবে 1583 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসে।
1583 খ্রিস্টাব্দে প্রথম শহীদ দিবস হিসাবে ওই দিনটাকে পালন করা হয়েছিল। তো সে যা হোক, আকবরের এই সাম্রাজ্য বিস্তারের সময়ে রানী দুর্গাবতীর কাহিনী কিন্তু একটা অসম্ভব গুরুত্বপূর্ণ। তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে যে পুরো সমগ্র ইতিহাসে নারীদের যে যখন অবস্থানের কথা নিয়ে পড়বে, তো সেখানে কিন্তু এই রানী দুর্গাবতীর কথাও কিন্তু তোমরা জানবে। এবং সেখানে আমরা আদি বৈদিক সভ্যতা থেকে শুরু করে মানে আফগান বলছি যে সুলতানি শাসন এবং এই মুঘল সাম্রাজ্যের কয়েকজন যে মহিষী নারীদের কথা পড়বো, পরপর আমরা জানবো। বিশেষ করে যদি আদি বৈদিক যুগের থেকে এবং পরবর্তী বৈদিক যুগে আমরা যদি দেখি, গোয়ার্গী, মৈত্রেয়ী, অপালা, লোপামুদ্রা, তারপরে সুলতানি যুগে আমরা যার কথা জেনেছি যে রাজিয়া, সুলতান রাজিয়া কিভাবে মাত্র 4 বছর সিংহাসনে থাকবেন, কিন্তু দক্ষতার সঙ্গে একজন সিংহাসন পরিচালনা করবেন, সেই রাজিয়ার কথা। এবং আমরা এই মোগল সাম্রাজ্যে প্রথম দুর্গাবতীর কথা, এবং পরে পরে যখন আকবরের পুত্র জাহাঙ্গীরের সময়ে রানী নূরজাহানের কথাটাও জানবো। তো সেই রানী নূরজাহান কি করে পুরো সাম্রাজ্যটাকে পরোক্ষভাবে চালাতেন, এইগুলো আমরা কিন্তু পরে পরে এই চ্যাপ্টারে পড়বো। তো এখানে আমরা আকবরের সাম্রাজ্য বিস্তারটা পড়ে নেওয়ার পরে আকবর যে এত দীর্ঘস্থায়ীভাবে প্রায় 49 বছর কিভাবে শাসন পরিচালনা করতে পেরেছিলেন, তার পেছনে কিন্তু মূল উৎসস্রোত ছিল কিন্তু তার হচ্ছে যে নবরত্ন সভা। নবরত্ন সভাতে যেই 9 জন জ্ঞানীগুণী মানুষজন ছিলেন, যারা সর্বক্ষণ যে আকবরকে বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন, সুপরামর্শ, যার সুবাদে কিন্তু তিনি এত দিন পর্যন্ত দীর্ঘদিন ভাবে তিনি রাজকার্য পরিচালনা করেছিলেন। সেই নবরত্ন সভার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামগুলো আমরা একটু বলে নিচ্ছি। আবুল ফজল ছিলেন সভাকবি, বা হতে পারে ফৈজি ছিলেন, যে আবুল ফজলের ভাই ফৈজি ছিলেন হচ্ছে ফরাসি একজন কবি ছিলেন। তারপরে টোডর মল ছিলেন, সেই টোডর মল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাছাড়া বীরবল ছিলেন, তিনি একজন হাস্যরসিক ব্যক্তি এবং তাছাড়া পরামর্শদাতা, কখনো কখনো তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন। তাছাড়া তানসেনকে পাবো আমরা, যে দরবারের সঙ্গীতজ্ঞ তানসেনকে আমরা পাবো। তাছাড়া বিহারী মল এবং মানসিং। বিহারী মল কে ছিলেন না, যে তার শ্বশুর ছিলেন, আকবরের শ্বশুর বিহারী মল। তাছাড়া মানসিং যিনি সেনাপতি ছিলেন। এছাড়া আব্দুল রহিম খানও ছিলেন, যে বৈরাম খান পুত্র, আকবরের যে প্রথম যে অভিভাবক ছিলেন সেই বৈরাম খান পুত্র ছিলেন কিন্তু আব্দুল রহিম খান, তিনি একজন গীতিকার ছিলেন। সঙ্গে সঙ্গে মোল্লা দো পিয়াজা, যাকে বিদূষক বলেও পরিচয় পাই আমরা ইতিহাসে, আর ফকির তাজউদ্দিন, এরা মুখ্য উপদেষ্টা ছিলেন। তো এইগুলো ছিল তার নবরত্ন সভার যে সদস্যবৃন্দ, এবং তাদের সুপরামর্শে দীর্ঘদিন তিনি পরিচালনা করেছিলেন। তাছাড়া আমরা কয়েকজন ঐতিহাসিকের নামও আমরা এখানে পাবো। ঐতিহাসিকের নামের মধ্যে আমরা 2 জন ঐতিহাসিকের নাম আমরা পাচ্ছি। একজন হচ্ছে কি, যে একজন হচ্ছে আবুল ফজলের নাম, আবুল ফজলের রচিত বইয়ের নাম দুটো আমরা পাচ্ছি এখানে। আকবর নামা একটা পাবো, আর পাবো হচ্ছে কি যে আইনি আকবরী, আকবর নামা এবং আইনি আকবরী নামক দুটো বই পাবো। সেই সঙ্গে এই সময়ে আরেকজন ঐতিহাসিক যিনি আব্দুল কাদির বাদাউনি ছিলেন, তিনিও কিন্তু একটা বইও তিনি লিখেছিলেন। যদিও আব্দুল কাদির বাদাউনি কিন্তু যে আকবরের বিরোধিতা করেছেন বা আকবর সম্পর্কে তার সমালোচনা করেছেন, তাই তার কিন্তু পৃষ্ঠপোষকতা আমরা পাইনি এখানে। তো তার রচিত বইটার নাম কি, আব্দুল কাদির বাদাউনির রচিত বইয়ের নাম মুনতাখাবুত তাওয়ারিখ, মুনতাখাবি, এই সমস্ত একটা বইয়ের নাম রয়েছে। এই নামগুলো পরীক্ষা আসতে পারে, তোরা ভালো করে এগুলো মুখস্থ রাখিস। তো এই রকম আকবরের যে শাসন ব্যবস্থায় তার প্রতিষ্ঠা থেকে শুরু করে পানিপথের যুদ্ধ থেকে শুরু করে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে কোন কোন অঞ্চলে তিনি পারেননি, কিংবা যে মানে রাজপুতদের সঙ্গে তার লড়াইয়ের সময় হলদিঘাটের যুদ্ধ, তারপরে নবরত্ন সভায় যে 9 জনের নাম, সঙ্গে সঙ্গে তার ঐতিহাসিকের নাম দিয়ে এই বা সঙ্গে সঙ্গে আকবরের যে সাম্রাজ্যবাদী নীতি, অর্থাৎ রানী দুর্গাবতীর কথাগুলো আমরা এখানে জানলাম, যে কিভাবে জওহর বতর থেকে শুরু করে শহীদ দিবসের পালনের পেছনে তার অনেকটাই অবদান রয়েছে, এগুলো আমরা পড়লাম। তো সে যাই হোক, আকবরের মৃত্যুর পরে 1606 থেকে 27 খ্রিস্টাব্দ পর্যন্ত যিনি দিল্লির সিংহাসনে থাকবেন তিনি হচ্ছেন যে জাহাঙ্গীর। আকবরের মৃত্যু 1506 বা 1505-6 এই সাল থেকে তিনি দিল্লির সিংহাসনে বসবেন হচ্ছে জাহাঙ্গীর। তো আমরা এর পরের ক্লাসে জাহাঙ্গীর থেকে শুরু করে যে বাকি যে মৌরগঞ্জ পর্যন্ত সম্রাটদের একটু আলোচনা জানবো। সেই জাহাঙ্গীরের সময় বিশেষ করে ইংরেজদের কার্যকলাপ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা কিন্তু এসে গেছিল তৎকালীন সময়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপও দেখব। তো এই সময়ে কিন্তু আমরা আকবরের সময়
কিন্তু পর্তুগিজরা কিন্তু বিশেষ করে তখনই হচ্ছে বাণিজ্য টাণিজ্য করছিল। এরাই কিন্তু জলদস্যু নামে কিন্তু বা হারমাত জলদস্যু নামে কিন্তু তৎকালীন সময় পরিচিত হয়ে গেছিল। অর্থাৎ তারা বাণিজ্য করতে এসে বিভিন্ন বন্দরগুলোতে তারা লুটপাট চালাতো। এই যে জলদস্যুদেরকে কিন্তু তারা বিতাড়িত করা হবে পরবর্তীকালে, তো এইগুলো আমরা দেখব। তো এর পরবর্তী আকবরের সময়গুলোতে শাসকরা দুর্বল হয়ে পড়বেন এবং সেই সময় ভিন্ন ভিন্ন বিদ্রোহও সংগঠিত হবে। তো সেটা এর পরে ক্লাসে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তো আমরা যেটা ক্লাস 7-এ পড়ছিলাম মুঘল সাম্রাজ্য। তো মুঘল সাম্রাজ্যের মুঘলদের ইতিহাসটা আমরা জেনেছি যে বাবরের সময় থেকে আকবর পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি যে আকবর 1605 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটবে। তো তার মৃত্যুর পরে তার পুত্র জাহাঙ্গীর হচ্ছে সিংহাসনে বসবেন। তো জাহাঙ্গীরের সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটবে কিংবা যে সমস্ত অঞ্চলগুলো আকবর হয়তো দখল করতে পারেননি কিংবা যে নীতিগুলো বিভিন্ন রাজপুতদের সঙ্গে কিংবা দাক্ষিণাত্য যে অঞ্চলের সঙ্গে নিয়েছিল সেইগুলো কীরকম ভাবে পরিবর্তিত হবে আমরা জাহাঙ্গীরের সময় সেটা জানবো। তো জাহাঙ্গীর কিন্তু আকবরের যে নীতিগুলো যেগুলো নিয়েছিলেন সেই একই নীতিগুলো অর্থাৎ রাজপুত নীতি কিংবা দাক্ষিণাত্য নীতি এইগুলো কিন্তু তিনি বজায় রাখবেন। শুধু কিন্তু একটা জায়গায় আমরা ব্যতিক্রম পাবো, অর্থাৎ জাহাঙ্গীর যে আকবরের নীতি অনুসরণই করবেন, কিন্তু অর্থাৎ রাজপুতদের ক্ষেত্রে দাক্ষিণাত্যের ক্ষেত্রে একই প্রকার নীতি অনুসরণ করবেন। কিন্তু তার সময় একটা দুটো বিদ্রোহ কিন্তু ধীরে ধীরে ঘটতে শুরু করবে, বিশেষ করে শিখ বিদ্রোহ, শিখদের একটা বিদ্রোহ আমরা এবং মারাঠাদের উত্থান আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পাবো যে এই জাহাঙ্গীরের সময় থেকে শুরু হবে। এবং এই যে শিখ এবং মারাঠা পরবর্তীকালে দেখবো যে দুটো স্বতন্ত্র তাদের সাম্রাজ্য রূপে কিন্তু ধীরে ধীরে বিকশিত হবে এই মুঘল সাম্রাজ্যের মধ্যেই। তো এই মারাঠারা যখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিল, তো এর পরবর্তীকালে শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময় এই মারাঠা দ্বন্দ্ব আমরা পরপর দেখব। এবং এই মারাঠারা যেহেতু গুজরাট ও মহারাষ্ট্র অঞ্চলের দিকে বিকশিত হচ্ছিল, তো সেই অঞ্চল আর শিখ যে সাম্রাজ্য এই অঞ্চলগুলো, এটা হচ্ছে শিখ, আমরা যদি ছবিতে জাস্ট বোঝানোর জন্য বলছি এটা হচ্ছে মারাঠা। এই যে দু প্রকার সাম্রাজ্য কিন্তু তৈরি হতে থাকবে পরবর্তী সময়। আর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখেছিলাম যে ইউরোপীয় মহাদেশ থেকে বণিক গোষ্ঠীরাও কিন্তু এসেছিলেন, যে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামার হাত ধরে কিন্তু ধীরে ধীরে পর্তুগিজরা কিন্তু ভারতের বিভিন্ন বন্দর এলাকাগুলোতে তারা কিন্তু তাদের কর্তৃত্ব মানে বৃদ্ধি করতে তারা চেষ্টা করবে এবং বিভিন্ন তারা ছিনতাই থেকে শুরু করে দস্যুবৃত্তি শুরু করবে এবং তাদেরও দমন কি করে হবে এই সময় আমরা একটু খেয়াল করবো। তাহলে জাহাঙ্গীরের সময় আরো একটা বিদ্রোহ কিন্তু ঘটবে, যেটা হচ্ছে যে বাংলার দিক থেকে, এই বাংলার দিক থেকে যেটাকে বলা হচ্ছে 12 ভূঁইয়া বলে বলা হয়, বাংলার অঞ্চলে একটা ছোটখাটো বিদ্রোহ ঘটবে, সেটাকেও তিনি দমন করবেন। তো বাংলা অঞ্চলে কিছু কিছু অভিজাত জমিদার এবং মানুষেরা ছিল যারা কিনা বারবারই সম্রাটের বিরুদ্ধে অর্থাৎ দিল্লির যে সম্রাটের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করতো। তাদেরকে এক কথায় 12 ভূঁইয়া নাম দেওয়া হয়েছে এখানে। এই 12 ভূঁইয়া তাদের মধ্যে কতজনের নাম দেওয়া আছে দেখ, প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। এরা হচ্ছে বাংলার 12 ভূঁইয়ারা কিন্তু বারবার আক্রমণ করে জাহাঙ্গীরের সঙ্গে ব্যতিব্যস্ত করে তুলবে, কিন্তু তাদেরকে তিনি 12 ভূঁইয়াদেরকে তিনি দমন করবেন। এছাড়া রাজস্থানের ক্ষেত্রে চলে আসছে। তাহলে জাহাঙ্গীরের সময় তিনটা, একটা হচ্ছে সঙ্গে সঙ্গে রাজস্থান অর্থাৎ রাজপুত, তাদের সঙ্গেও লড়াই। তখন মেওয়াড়ের রানার সঙ্গে একটু তাদের কিন্তু লড়াই চলবে এবং তারা কিন্তু মুঘল কর্তৃত্ব কিন্তু মেনে নেবে। তো এইভাবে বাংলার যে 12 ভূঁইয়াদের দমন, সঙ্গে সঙ্গে মেওয়াড়ের সঙ্গে তার সম্পর্কটা এখানে একটু দেখবো যে কিন্তু মুঘলদের সাম্রাজ্যের অধীনতা তারা মেনে নেবে এই জাহাঙ্গীরের সময়। সঙ্গে সঙ্গে কিন্তু শিখদের সঙ্গে আমরা দেখবো যে একটা বিবাদ শুরু হবে। তো এই বিবাদ সম্পর্কে চ্যাপ্টারটা আমরা যখন 8ম চ্যাপ্টারে পড়বো, এই তোদের 7 নেই 8ম চ্যাপ্টারে কিন্তু সেখানে ওই শিখদের সঙ্গে লড়াইয়ের কথাটা আমরা আরো বেশি ডিটেলস পড়বো। তো এখানে জাস্ট আমরা উল্লেখ করে যাচ্ছি। তো এখানে শিখ গুরু যে অর্জুন সিংকে কিন্তু প্রাণদণ্ড দিয়েছিলেন হচ্ছে এই জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের সময় শিখদের বিদ্রোহ করবে, যেটা 8ম অধ্যায়ে আমরা পড়বো। তো এছাড়া আর কি হবে, তিনি দাক্ষিণাত্য, যেটা আমরা বলছি মারাঠা, এটা হচ্ছে রাজপুত, আর হচ্ছে দাক্ষিণাত্য, আর এটা হচ্ছে বাংলা।
এই বিভিন্ন জায়গাগুলোতে কি কি পদক্ষেপ তিনি নিয়েছিলেন। দাক্ষিণাত্যে তিনি কি করবেন না, দাক্ষিণাত্যের দিকে তিনি অগ্রসর হয়ে তিনি সাম্রাজ্যের বিস্তার ঘটাবেন এবং নতুন নতুন মনসবদার তৈরি করবেন। এবং এই মনসবদারগুলো যখন দিল্লির মনসবদার প্রথাটা আমরা জানবো ডিটেলসে যখন এই প্রশাসনিক দিকটা পড়বো। সম্রাট আকবর এই মনসবদারি প্রথা কিন্তু তিনি চালু করেছিলেন, যে সেইটা যখন নতুন নতুন জায়গা দক্ষিণাত্যের অঞ্চলগুলো দখল করা হবে তখন কিন্তু তার সাম্রাজ্যের সমৃদ্ধি ঘটবে, অর্থাৎ আয় বাড়তে থাকবে। কিন্তু কি একটা জিনিস, মুঘল দরবারের মধ্যেই কিন্তু একটু রেষারেষি সেই সময় শুরু হবে, অর্থাৎ জাহাঙ্গীরের রাজত্বের শেষ পর্যায়ের দিকে আমরা একটা জিনিস আর দেখবো। তাহলে অর্থাৎ জাহাঙ্গীরের শাসনকালটাকে আমরা যদি ছোট ছোট পার্টে ভাগ করে নিই, প্রথম পার্টে তিনি কিন্তু বিভিন্ন বারো ভূঁইয়াদের সঙ্গে তাদের যে দমন করা, সঙ্গে সঙ্গে মারাঠা শক্তির সঙ্গে তার সম্পর্ক, সঙ্গে সঙ্গে রাজপুত যে মেওয়াড়ের রানা তার কিন্তু অধীনতা স্বীকার করে নেবেন এবং শিখদের সঙ্গে তার একটা দ্বন্দ্ব কিন্তু শুরু হবে এবং শিখদের যে গুরু অর্জুন সিংকে কিন্তু তিনি মৃত্যুদণ্ড দেবেন। আর দাক্ষিণাত্যের দিকে তিনি কিন্তু সাম্রাজ্য বিস্তারে আগ্রহী হবেন এবং অগ্রসর হবেন এবং সেখানে নতুন কিছু মনসবদার অর্থাৎ সেখানে সৃষ্টি হবে এবং যেই মনসবদারদের থেকে কিন্তু বেশি একটু আয় আসবে, যেটা থেকে তার সমাজে অর্থাৎ তার সাম্রাজ্যের একটু উন্নতি ঘটবে। এরপরে তো এই শেষকালে এর শেষে কি হবে না, জাহাঙ্গীরের রাজত্বের শেষের দিকে নূরজাহান যে তার স্ত্রী অর্থাৎ যার প্রকৃত নাম ছিল কিনা যে মেহেরুন্নিসা, তার ছিল প্রকৃত নাম নূরজাহান চক্র, কিন্তু একটা বললে চক্র আসবে, সেটা আমরা এখানে বইতে তোদের নেই। আমরা যখন যে বিভিন্ন মহিষী নারীদের কথা বলবো, তো এই মুঘল যুগে আরো একজন মহিষী নারী যিনি কিন্তু দক্ষ হাতে প্রশাসন চালিয়েছিলেন তার নাম হচ্ছে নূরজাহান, জাহাঙ্গীরের পত্নী। এই নূরজাহান না সাম্রাজ্য যে পরোক্ষভাবে কিন্তু সাম্রাজ্যকে কন্ট্রোল করতে থাকবেন জাহাঙ্গীরের শেষ পর্যায়ে। এবং একে সাহায্য করবেন কে, নূরজাহানকে সাহায্য করবেন হচ্ছে যে তার যে পিতা মির্জা গিয়াস বেগ এবং দুই ভাই যে আসফ খান এবং ইতমদ খান এবং যুবরাজ খুরম, অর্থাৎ শাহজাহানের যে নাম ছিল খুরম, সে অর্থাৎ নূরজাহানকে সাহায্য করবে, তার দুই ভাই সাহায্য করবে, তার বাবা সাহায্য করবে, আর কি যে তার যুবরাজ খুরম সাহায্য করবে এবং ওই দিল্লিরই একজন যে অভিজাত তার নাম হচ্ছে মহাবত খাঁ, তিনিও সাহায্য করেন। এটা আমরা 7-এর বইতে নেই, তো এটা আমরা জাস্ট বলে নিচ্ছি এই জায়গায়, যাতে করে নূরজাহান চক্র বলে একটা চক্র চালু হবে, অর্থাৎ এই যে কয়েকজন মিলে পুরো সাম্রাজ্যটাকে চালাতো পরোক্ষভাবে, এটাকেই বলা হচ্ছে ইতিহাসে নূরজাহান চক্র বলে বলা হয়। তো এটা যখন তোরা উঁচু ক্লাসে যদি ইতিহাস পড়িস তো সেখানে দেখবি যে নূরজাহান চক্রের ব্যাপারে আরো ডিটেলসে রয়েছে। তো এইটাকে একটা রেষারেষি তৎকালীন সময়ে জাহাঙ্গীরের রাজসভায় কিন্তু চলছিল। তো এর পরে দিল্লির সিংহাসনে বসবেন কে না শাহজাহান। তাহলে দিল্লির সিংহাসনে জাহাঙ্গীরের পরে আসবে শাহজাহান, যার প্রথম নাম ছিল যে খুরম ছিল যার যুবরাজ অবস্থায় তার নাম ছিল খুরম। সেই খুরম সিংহাসনে বসবেন। খুরম কি কি কাজ করবেন, অর্থাৎ যখন সিংহাসনে বসে যাবেন, তার নাম যখন শাহজাহান হলো, তিনি এবারে সেই মুঘল সাম্রাজ্যের যেই জায়গাগুলোতে জাহাঙ্গীর যে পদক্ষেপ নিয়েছিল, ইনি কি কি পদক্ষেপ নেবেন আমাদেরকে সেটা শুধু খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা দেখব যে দাক্ষিণাত্য যে অঞ্চলটা আমরা যেটা বলেছিলাম, সেটা যে সুলতানি সময় আমরা পড়েছি, দাক্ষিণাত্যে কিন্তু বিজয়নগর এবং বাহমানি সাম্রাজ্যের ওখানে উত্থান ঘটে যাবে, অর্থাৎ যে সুলতানি শাসন চলাকালীন যে সুলতানি সাম্রাজ্যের শেষের দিকে অর্থাৎ নিচের দিকটা হচ্ছে বিজয়নগর, আর উপরের দিকের অংশে বাহমনি নামক যে রাজ্যগুলো তৈরি হবে, অর্থাৎ দাক্ষিণাত্যটা যদি আমরা দুটো ভাগে ভাগ করে নিই, একটা বিজয়নগর একটা হচ্ছে বাহমনি, এই দুটো রাজ্য তৈরি হয়ে যাবে এবং বাহমনি রাজ্যটা পরবর্তীকালে আবার 5টা ভাগে ভাগ হয়ে যাবে এবং বাহমনি যখন বিজয়নগরকে পরাজিত করে দেবে, একটা যুদ্ধ ঘটবে, তালিকোটার যুদ্ধ, যেটা 1565 খ্রিস্টাব্দে ঘটবে। এটা তোরা আগের চ্যাপ্টারে যেটা পড়ে এসছিস বা যেটা হচ্ছে বাহমনি এবং বিজয়নগর রাজ্য পড়াকালীন সেখানে পড়েছিস। তো এইভাবে যখন দাক্ষিণাত্যে কিন্তু অনেকগুলো টুকরো টুকরো রাজ্যতে পরিণত হয়ে গেছে, সেই বাহমনি সাম্রাজ্যটা ভেঙে যে 5টা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল তৈরি হবে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোর নামগুলো
যে বাহমন সাম্রাজ্যটা ভেঙে যেটা তৈরি হবে সেইগুলো কিন্তু কি কি একবার বলে নিচ্ছি, যে বিজাপুর, গোলকুন্ডা, খানদেশ, আহমেদনগর, অর্থাৎ দক্ষিণ ভারতটাকে আমরা একটু পার্টে ভাগ করে নিচ্ছি, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ হয়ে গেছে, যে আহমদনগর, তারপরে বিজাপুর, এগুলো আমরা আগের চ্যাপ্টার থেকে একটু ঘটনাটাকে তুলে এনেছি জাস্ট ব্যাখ্যা করার জন্য। আহমদনগর, বিজাপুর, তারপরে বেরার, বেরার কিংবা তারপরে বেরার কিংবা হচ্ছে খানদেশ, আর হচ্ছে বিদর, এই যে পার্টগুলোতে ভাগ হয়ে যাবে এবং বিজয়নগর পরাজিত হয়ে যাবে। সেই যে তালিকোটার যুদ্ধ যেটা ঘটবে হচ্ছে আমরা বলছি যে বানিহাটির যুদ্ধ বা তালিকোটার যুদ্ধ, সেটা হচ্ছে 1565 খ্রিস্টাব্দের দিকে। 1565 খ্রিস্টাব্দের দিকে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ 1565 মানে কোন সালে? আকবরের সময় কিন্তু এগুলো ঘটে গেছে। তো সেইখান থেকে কিন্তু ওই দাক্ষিণাত্যে অনেকগুলো শক্তিশালী রাজা তৈরি হয়ে গেছে এবং এদের মধ্যে নিজেদের মধ্যে বিবাদ চলছিল। তো এই সময় কি শাহজাহান কি করবেন না, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ থাকা অঞ্চলগুলোকে মধ্যে কিছুগুলোকে কিন্তু তিনি তার বিরুদ্ধে অগ্রসর হবেন। কি করবেন? এই যে আহমদনগরের কথা বলা আছে বইতে দেখবি যে দাক্ষিণাত্যে যখন জালাল লোদি বিদ্রোহ করবেন তাদেরকে পরাজিত করবেন এবং বুন্দেলখণ্ডের বিদ্রোহ দমন করবেন, তাহলে দুটো বিদ্রোহ দমন করবেন। অর্থাৎ দাক্ষিণাত্যের একটা বিদ্রোহ নাম কি, যে বিদ্রোহটার নাম কি? বুন্দেলখণ্ডের বিদ্রোহ। অর্থাৎ আমরা দাক্ষিণাত্য কথাটা আলোচনা করছি আগে, দাক্ষিণাত্যের অঞ্চলে। তাহলে দাক্ষিণাত্য অঞ্চলে যে ছোট ছোট অঞ্চলে ভাগ হয়ে গেছে তার ইতিহাসটা একটু জেনে নিলাম। সঙ্গে সঙ্গে এখানে যে বিদ্রোহগুলো হবে তাকে দমন করবে। প্রথম বিদ্রোহ হচ্ছে কি? বুন্দেলখণ্ডের বিদ্রোহ। বুন্দেলখণ্ডের বিদ্রোহটাকে তিনি দমন করবেন এবং আহমেদনগরে তিনি অভিযান পাঠাবেন। এবং এবারে তিনি আর কি করবেন না, শাহজাহান এই যে মধ্য এশিয়ার দিকে একটা দিকে তিনি আক্রমণ করবেন, সেখানে বলা হচ্ছে বলক এবং বদকশান। বলক ও বদকশান, এই যে দুটো অঞ্চল মধ্য এশিয়ার দিকে তিনি কিন্তু একটু অগ্রসর হবেন, যেহেতু এই অঞ্চলগুলো তাদের পিতৃভূমি ছিল। অর্থাৎ যে সমরকন্দ অঞ্চল থেকে যেহেতু তারা এসেছিল মুঘল সাম্রাজ্য, এই সময় কোনো একটা কারণবশত ওই জায়গার যে বলক অঞ্চলের যে সম্রাট, তার যে নাম হচ্ছে দেওয়া রয়েছে নজর আহমেদকে যখন তার পুত্র বন্দি করে তার রাজ্য দখল করে নেবেন বলক, তিনি কিন্তু সাহায্য চাইবেন হচ্ছে এই যে শাহজাহানের। তিনি কিন্তু শাহজাহান যাবেন হচ্ছে ওই মধ্য এশিয়া। তো তিনি তাহলে দেখতে পাচ্ছি দাক্ষিণাত্যের সঙ্গে তার কিছু সম্পর্ক থাকবে, আর একটা বলক আর বদকশান, এটা তাদের মধ্যে ঝামেলা মিটিয়ে দেওয়ার পরে কিন্তু পুনরায় আবার তিনি আক্রমণ করবেন বলক। তো এটা হচ্ছে সেই সময় তিনি একটা আক্রমণ করবেন। তো এর পরে চলে আসছি যে ঔরঙ্গজেবের সময় আসতে। তো এরপরে আমরা শাহজাহানের যে সময়কালের পরে, তো আমরা শাহজাহানের সময়কালে খুব বেশি যুদ্ধ বিগ্রহ ঘটেনি। তো কিন্তু স্থাপত্য ভাস্কর্য চ্যাপ্টারটা যখনই পড়বো, এটা কিন্তু তার সুবর্ণ যুগ চলছিল। এই সময় শাহজাহানের সময় অর্থ প্রতিপত্তিতে কোষাগার প্রচুর ভরপুর ছিল। তিনি কিন্তু যুদ্ধ বিগ্রহ কম করেছেন, তুলনামূলকভাবে বেশি কিছু স্থাপত্য নির্মাণের কাজে তিনি চলে গেছিলেন। যেমন তার সময় আমরা দেখতে পাবো যে তাজমহলের নির্মাণ হয়েছে, অনেক দিল্লির আশেপাশে অনেক স্থাপত্য কার্য কিন্তু অনেক এগিয়ে ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে কিছুই ঘটেনি, কিন্তু তার সময় যুদ্ধ কম ঘটেছে, কিন্তু অন্য দিকগুলো একটু বেশি করে ঘটেছে। যখন আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো পড়বো, 5 নম্বরের পর 6 নম্বর 7 নম্বর চ্যাপ্টার পড়বো, সেই জায়গায় দেখবো যে শাহজাহানের কৃতিত্বগুলো আমরা সেখানে আরো বেশি করে জানবো। এই সময় যুদ্ধ বিগ্রহ কম ঘটেছে। তো এরপরে চলে আসছি আমরা ঔরঙ্গজেবের প্রসঙ্গে। তো ঔরঙ্গজেব কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শাহজাহানের সময় থেকেই। তো আরেকটা জিনিস যেটা জাহাঙ্গীরের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে এই যে বিদেশিরা এসে গেছিল, সেই সময় জাহাঙ্গীর যখন শাসন করছিলেন 1605 থেকে 1627 সালের মধ্যে, এই সময় কতগুলো ইংরেজদের ঘটনা কিন্তু ঘটবে। আমরা সেই ঘটনাগুলো পাশাপাশি উল্লেখ করে দিতে চাইছি, কারণ কি আমরা যখন 8-এর ইতিহাস পড়বো সেখানে দেখবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মুঘলদের সম্পর্ক। অর্থাৎ তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এসেছে তার একটু তথ্য আমরা এখানে বলছি। 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সময় প্রথম যেটা কিন্তু একটা জিনিস ঘটবে, ইংরেজদের সঙ্গে একটা সম্পর্ক ঘটবে, ইংরেজদের একটা ব্যাপার ঘটবে। সেখানে কি
যে 1615 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটবে এবং 1619 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটবে। কি বলছি, 1615 খ্রিস্টাব্দে কি হবে না, মুঘল দরবারে যে ব্রিটিশ রাজা প্রথম জেমসের দূত হিসাবে যাবেন হচ্ছে স্যার টমাস রো। এটা বইতে তোরা পাবি কোথাও, যে 15 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ রাজা যে প্রথম জেমস তার দূত হিসাবে স্যার টমাস রো কিন্তু যাবেন হচ্ছে দিল্লির দরবারে। সেখানে গিয়ে তিনি হচ্ছে প্রথম এই যে ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু পারমিশন নেবেন, ছাড়পত্র বা হোক বা তার সঙ্গে অনুমতি নেবেন। এবং 1619 খ্রিস্টাব্দে তারা কি করে ফেলবেন, কতগুলো এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে ফেলবেন, সুরাট, আগ্রা, আহমদনগর, ব্রোজ প্রভৃতি অঞ্চলে বাণিজ্য কুঠি তৈরি করে ফেলবেন। কি বলছে, বোঝা গেল? তাহলে বিভিন্ন জায়গায় বাণিজ্য কুঠিও তৈরি করে ফেলবেন। এইগুলো আমাদের এই বইতে নেই, তো আমরা যখন ক্লাস 8-এ পড়বো সেখান থেকে তথ্যগুলো আমরা এখানে বলে দিচ্ছি। তো এই সময় এই ঘটনাগুলোও পাশাপাশি ঘটে যাবে। তো সে যাই হোক, শাহজাহানের মৃত্যুর পরে যখন ঔরঙ্গজেব সিংহাসনে বসলেন 1658 খ্রিস্টাব্দে, তো এই সময় তিনি কিন্তু তাকে নিজের ভাইদের সঙ্গে প্রথমে লড়াই করতে হয়েছিল। নিজের ঔরঙ্গজেবের ভাই বোন ছিল, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, তাদেরকে কিন্তু সবাইকে হারিয়ে পরাজিত করে তাদেরকে মেরে সিংহাসনে বসেছিলেন হচ্ছেন ঔরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে। তাদের মধ্যে দারা শিকোর সঙ্গে একটা লড়াই হবে, সেটা তোদের বইতেই ছবিতে দেওয়া রয়েছে। দেখ যে দারা শিকোর সঙ্গে সমুগড়ের যুদ্ধ ঘটবে, সেইটার ছবি একটা দেওয়া রয়েছে এবং ছবিতে লেখা রয়েছে, দেখবি দারা শিকোর সঙ্গে ঔরঙ্গজেবের সমুগড়ের যুদ্ধ ঘটবে। তাহলে বোঝা গেছে, তাহলে ঔরঙ্গজেব সিংহাসনে বসার সময় প্রথম যুদ্ধ ঘটিয়ে আসবে সমুগড়ের যুদ্ধ। তার ভাই যে দারা শিকোকে হারিয়ে রক্তাক্ত অবস্থায় আসবে। এবং এরপরে তিনি কি কি কাণ্ড ঘটাবেন তার সময় আমরা দেখতে পেয়েছি। আমরা এর আগে শাহজাহানের সময় মাত্র দুটো যুদ্ধ ঘটনা দেখতে পেয়েছি। একটা হচ্ছে দাক্ষিণাত্যের দিকে একবার এসেছিলেন এবং মধ্য এশিয়ার দিকে গেছেন, আর তিনি কিন্তু বেশি কিছু যুদ্ধ করেননি। কিন্তু ঔরঙ্গজেবের সময়ে যখন এই দক্ষিণাত্যের যে বিভিন্ন প্রদেশগুলোর মধ্যে মহারাষ্ট্র একটা অঞ্চলে দিকে মারাঠা শক্তি কিন্তু ধীরে ধীরে উত্থান ঘটতে শুরু করবে শিবাজির অধীনে, অর্থাৎ মারাঠা শক্তির উদ্ভব ঘটবে। শিবাজি যার জন্ম 1630 এবং তার মৃত্যু 1680-তে হয়েছিল। তো এই সময়কালের মধ্যে শিবাজির উত্থান ঘটছে এবং তিনি কি করবেন না, তিনি এই সমস্ত আহমেদনগর বা বিজাপুর বা এই সমস্ত অঞ্চলের বিভিন্ন কর্মচারী পদে নিযুক্ত ছিলেন। তার ইতিহাস আমরা 8ম অধ্যায়ে যখন পড়বো ডিটেলসে জানবো মারাঠা শক্তির উত্থানটা। সেখানে তিনি এই মারাঠা শক্তি যখন উত্থান ঘটবে এবং তিনি যখন বারবার তাদের সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব হবে, তিনি তাকে সাহায্য করার জন্য কিন্তু এই ঔরঙ্গজেব দাক্ষিণাত্য অভিযান করবে। তিনি সরাসরি মারাঠা শক্তিকে পরাজিত না করে তিনি ভাবছেন যে অন্যদেরকে আগে যদি পরাজিত করে শক্তিশালী হয়ে যায় তাহলে শিবাজিকে দমানো সম্ভব হবে, তাই তিনি দাক্ষিণাত্য অভিযানটা শুরু করেছিলেন। তাহলে তার দাক্ষিণাত্য অভিযানের পিছনে একটা কারণ ছিল, শিবাজি সেই সময় সক্রিয় হয়ে পড়ছিল, শক্তিশালী হচ্ছিল এবং তাকে দমন করার জন্য তিনি অন্যান্য যে শক্তিশালী যে প্রদেশগুলোকে দখল করে শিবাজির বিরুদ্ধে অগ্রসর হতে চাইছিলেন। কিন্তু এইটা করতে গিয়ে তার দাক্ষিণাত্যে প্রায় 25 বছর কেটে গেছিল এবং যেটাতে তার অনেক অর্থ এবং সময় ব্যয় হয়ে গেছিল, যেটাকে আমরা পরবর্তীকালে জানবো ওটা দাক্ষিণাত্য ক্ষত বলে বলা হবে। যে দাক্ষিণাত্যের এই কাজটা তার পক্ষে করতে গিয়েই মোগল সাম্রাজ্যের ক্ষত সৃষ্টি হয়ে যাবে, অনেক অর্থ ব্যয় হবে, যেই অর্থ কোষাগার শূন্য হয়ে পড়বে। সেই কোষাগার শূন্য হয়ে পড়লে অর্থাৎ কারো যখন অর্থ সম্পদ শেষ হয়ে আসবে তখন কিন্তু তার পতনের সূচনা হয়ে যায়। সে তখন বিভিন্ন জনের কাছে হাত চাইতে পারবে, অর্থাৎ অন্য পরনির্ভরশীল হতে হবে। তখনই কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জন তার কাছ থেকে সুযোগ সুবিধা নিতে শুরু করে দেবে এবং বিভিন্ন ইংরেজরা কিন্তু ধীরে ধীরে বাদশাহের কাছ থেকে বা সম্রাটের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে নিতে ইংরেজরাই ধীরে ধীরে আবার মুঘল সাম্রাজ্যকে পতন ঘটিয়ে দিয়ে তারা কিন্তু ভারতকে দখল করে নেয়। তো তার ইতিহাসটা আমরা 8ম শ্রেণীতে পড়বো। তো এটা হচ্ছে দাক্ষিণাত্য ক্ষত বলা হবে। তো তিনি আরো কি কি করবেন না, এই যে ঔরঙ্গজেবের সময় দাক্ষিণাত্য ক্ষত ছাড়াও কতগুলো বিদ্রোহ ঘটবে, যে জাট বিদ্রোহ, মথুরায় ঘটবে জাট বিদ্রোহ, মথুরাতে একটা বিদ্রোহ ঘটবে, হরিয়ানাতে একটা সতনামী বিদ্রোহ ঘটবে, বইতে রয়েছে। এই যে কয়েকটা বিদ্রোহ ঘটবে, যে মারাঠা যে শক্তি শিখদের সঙ্গেও তার লড়াই ও সংঘাত চলতেই থাকবে। তো এরকম কতগুলো বিদ্রোহ শিখদের সঙ্গে লড়াই তো চলতেই থাকবে, যেটা জাহাঙ্গীরের সময় থেকে ঘটেছিল। জাহাঙ্গীর যখনই যে শিখ রাজা শিখদের যে গুরুদেব
যে অর্জুন সিংকে যখনই তার মৃত্যুদণ্ড দেয় তারপর থেকে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকবে। তো শিখদের সঙ্গে সম্পর্ক খারাপ, মারাঠাদের সঙ্গে খারাপ, এইরকম ভাবে বিভিন্ন সম্পর্কগুলো খারাপ হতে থাকবে। এইভাবে কিন্তু তার অনেকটা অর্থ এবং প্রতিপত্তি ব্যয় হবে। এরপরে তিনি কিন্তু একটা কাজ করবেন, যে চট্টগ্রামে যারা তৎকালীন সময় যে পর্তুগিজরা ব্যবসা বাণিজ্য করতে চলেছে, যে বাংলাদেশের বর্তমানে চট্টগ্রাম যে বন্দরটাতে পর্তুগিজ জলদস্যুদেরকে কিন্তু তিনি বিতাড়িত করবেন। এই কাজটা তিনি করবেন। আর কি করবেন, যে উত্তর পূর্ব অঞ্চল যেগুলো আকবর দখল করতে পারেননি, আসাম অঞ্চলগুলো, তিনি তার বিরুদ্ধেও কিন্তু অগ্রসর হবেন। অর্থাৎ তার সাম্রাজ্য বিস্তারটা কিন্তু তিনি কিছুটা করবেন। তাহলে এই সমস্ত তার বিদ্রোহগুলো তাদের সাম্রাজ্য হবে। এছাড়া কিছু যে তিনি যে সাম্রাজ্য বিস্তার করবেন, সাম্রাজ্য বিস্তারের মধ্যে আমরা দেখব যে দাক্ষিণাত্যে বিস্তার আর উত্তর পূর্ব ভারতের দিকে আসামের আহমেদ বংশ আহোম শাসকদেরকে তিনি দমন করবেন, সঙ্গে সঙ্গে পর্তুগিজ জলদস্যুদেরও দমন করবেন। তাহলে কতগুলো সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে পর্তুগিজদের দমন, সঙ্গে সঙ্গে অহোম শাসক যারা উত্তর পূর্ব ভারতে থাকবে তাদের দমন করবে। তো এটাই হচ্ছে আমরা যে ঔরঙ্গজেবের শাসনকালে যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু পয়েন্ট করে বললাম। তোরা পড়ার সময়ও নিশ্চয়ই নিজের মতো করে একটা পয়েন্ট করে নিবি, যাতে করে বুঝতে সুবিধা হয়। তো এটার পরে আমরা যেটা আলোচনা করবো এর পরে ক্লাসে, যে মুঘল সাম্রাজ্যের সঙ্গে দুটো যে নীতি নিয়েছিল, একটা রাজপুতদের সঙ্গে নীতি আর দাক্ষিণাত্য নীতি, সেই দুটো নিয়ে আমরা একটু আলোচনা করবো এর পরের ক্লাসে। আমরা যেটা মুঘল সাম্রাজ্য পড়ছিলাম, মুঘল সাম্রাজ্যের বিভিন্ন সম্রাটদের রাজত্বকালগুলো জেনে নিয়েছি, যে বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত। তো এই সময়কালগুলো আমাদের লেখা রয়েছে। বাবর 1526 থেকে 1530, হুমায়ুনের শাসনকালটা দুটো পর্যায়ে ভাগ হয়ে গেছিল, 1530 থেকে 1540, এবং মাঝের যে সময়কালে আমরা দেখব যে আফগান শাসক শের খান, যিনি শেরশাহ উপাধি নিয়ে সিংহাসনে বসবেন এবং তার যে পুত্র রাজত্ব করবেন। তারপরে আসবেন আবার হুমায়ুন দ্বিতীয়বারের জন্য আসবেন, এবং তারপরে আকবর থেকে শুরু করে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এবং সেই সময়কালীন আমরা দেখব যে ভারতীয় রাজনীতির সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ইউরোপীয় বণিকদেরও আগমন ঘটে যাবে। তো এই দুটো ছিল পারিপার্শ্বিক ঘটনা, যেগুলো কিন্তু ক্রমান্বয়ে চলতে থাকবে। তো বিভিন্ন জায়গায় তারা বন্দর বাণিজ্য কুঠি স্থাপন করবে, ব্যবসা বাণিজ্য করবেন। তারপর প্রথমে ক্ষেত্রে তারা কি করবেন, জলদস্যু হিসাবে বিভিন্ন বন্দর লুট করবেন, কিন্তু পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসবেন না, তারা হচ্ছে কিন্তু দিল্লির পারমিশন নিয়ে কিন্তু কাজগুলো করতে করতে ভারতের রাজনীতিতে পরবর্তী পর্যায়ে আমরা দেখে যাব যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর কিন্তু ধীরে ধীরে বাংলার সিংহাসন তারা কিন্তু দখল করতে শুরু করবে। পলাশির যুদ্ধ যখন দেখবো, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এগুলোর মধ্য দিয়ে কিন্তু ধীরে ধীরে তারপর বিভিন্ন যুদ্ধের মধ্য দিয়ে পুরো ভারতকে কিন্তু ইংরেজরা দখল করবে। তো আমরা সেই জন্যই কিন্তু বিদেশিদের আগমনের ছবিটাও এখন তুলে ধরেছি। তো এখানে আমরা যেটা আলোচনা করব, মুঘল সাম্রাজ্যের সময় দুটো নীতি, অর্থাৎ রাজপুত, যে রাজপুতরা শক্তিশালী অর্থাৎ জমিদার ছিল রাজস্থান বা পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত প্রদেশ অঞ্চলের দিকে, যে শক্তিশালী জমিদার, অর্থাৎ এই সমস্ত রাজপুত কিন্তু যুদ্ধপ্রিয় জাতি এবং যুদ্ধবিদ্যায় এরা খুব পারদর্শী, এবং এরা হচ্ছে জমিদাররা যারা ছিল তাদের রাজপুত বলা হয়। এদের সময় অর্থাৎ যখনই মধ্য এশিয়ার সমরকন্দ অঞ্চল থেকে বাবর যখন তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দিয়েছিল, তো প্রথম যে যুদ্ধটা একটা করতে হয়েছিল প্রথমের দিকে, যে রাজপুত জাতির সঙ্গে যুদ্ধগুলো আমরা যদি দেখি, বাবরকে করতে হয়েছিল কোন যুদ্ধ, যে 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ, তাই তো। এবং পরবর্তীকালে আমরা যদি দেখবো আকবরের সময়ও একটা যুদ্ধ হতে থাকবে, বা বিভিন্ন সময়ে যে মেন গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর নাম আমরা লিখে দিচ্ছি। আকবরের সময় যে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ, তাই তো। এই যুদ্ধগুলো ঘটতে থাকবে। তো এগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ব্যতীত আমরা কি করে দেখব যে ওই রাজপুত নীতির মানে জাতির সঙ্গে এই মোগল সম্রাটেরা সম্পর্ক করে বিশাল বড় সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিল, সেটা আমরা একটু জানবো। তো বিভিন্ন সম্রাটরা বাবরের পরবর্তীকালে হুমায়ুন কিন্তু বুঝে গেছিলেন যে এই দিল্লিতে সেই শাসন ব্যবস্থাটা টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই রাজপুত যে জাতির সঙ্গে আমাদেরকে কিন্তু সম্পর্ক করে চলতে হবে, সুসম্পর্ক বজায় রেখেই চলতে হবে, তবেই কিন্তু আমরা দিল্লিতে সিংহাসনকে আমরা টিকিয়ে রাখতে পারবো, সিংহাসন আমাদের যে অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো। তাই হুমায়ুনের সময় থেকে এবং পরবর্তীকালে আকবর ভালো করে বুঝেছিলেন, তিনি যে নীতিগুলো নিয়েছিলেন বিশেষ করে বৈবাহিক নীতি, সেই রাজ পরিবারের বিভিন্ন যে রাজকর্মচারী হোক বা বিভিন্ন যুবরাজদের সঙ্গে অর্থাৎ
তৎকালীন যে রাজপুত হিন্দু রাজাদের সঙ্গে বা রাজ ফ্যামিলির সঙ্গে মুসলমানদের যে বিবাহের কিন্তু তৎকালীন সময় থেকেই কিন্তু প্রচলিত হয়ে যায়। তো এইভাবে কিন্তু বৈবাহিক সম্পর্কে তিনি আবদ্ধ করতে চেয়েছিলেন এবং সেই একই নীতি কিন্তু একেবারে সমস্ত যে মোগল সম্রাটরা কিন্তু নিয়েছিলেন। বিশেষ করে ঔরঙ্গজেব ব্যতীত ঔরঙ্গজেবের সময় কিছু কিছু নীতি তাদের বিরুদ্ধে গেছে, তাছাড়া কিন্তু বেশিরভাগ নীতিগুলো সব যে মোগল সম্রাটদের সঙ্গে একই ছিল, একই রকম আকবরের মতোই ছিল, কিন্তু শুধু ঔরঙ্গজেব কিছু ব্যতিক্রম নিয়েছিল। তো এখন আমরা আসছি যে আকবর এবং ঔরঙ্গজেব ব্যতীত বিভিন্ন মোগল সম্রাটদের নেওয়া সেই নীতিগুলো কি কি এবং ঔরঙ্গজেবের নীতিগুলো বা কি কি, দুটো একটু বিপরীত পথে আমরা আলোচনা করব। তাহলে একটা আমরা বলে দিচ্ছি বাবর সহ বা হুমায়ুন সহ শাহজাহান পর্যন্ত সমস্ত যে মোগল সম্রাটদের একটা নীতিগুলো, আর সঙ্গে ঔরঙ্গজেবের একটু নীতির পার্থক্য। তাহলে প্রথমে চলে আসছি আকবর সহ বিভিন্ন মোগল সম্রাটদের যে নীতিগুলোর মধ্যে আমরা যেটাই বললাম যে এখানে যুদ্ধ নীতি, মৈত্রী নীতি। এই যুদ্ধের কথা বলতে গিয়ে আমরা দেখলাম যে আকবরের সময় কতগুলো যুদ্ধ, যে সমস্ত যে রাজপুত যে রাজারা, বিশেষ করে মেওয়ারের যে রানা প্রতাপ সিংহ, সে কিন্তু সংগ্রাম সিংহের যে পুত্র, তিনি কিন্তু সরাসরি তাদের বশতা স্বীকার করতে চাননি। তিনি চিত্তর দুর্গতে থেকে বিভিন্নভাবে লড়াই করে চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু রানা প্রতাপ সিংহ কিন্তু রাজপুত জাতির পক্ষ থেকে মেওয়ারের রানা যাকে বলা হয়, তিনি কিন্তু তার বশতা স্বীকার করেন। তবুও বাকি সবাই কিন্তু তার বশতা বা বিভিন্ন সময় স্বীকার করে নিয়েছিল। তো এখানে আমরা একটু যে পার্থক্যগুলো দেখব, এই হিন্দু যারা হিন্দু জাতিতে ছিল রাজপুত, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য বৈবাহিক নীতি ছাড়াও এই বাবর এবং তাদের যে এই শাহজাহান পর্যন্ত সম্রাটেরা কি করেছিল না, বিভিন্ন যে কর, হিন্দু কর যেগুলো ছিল সেইগুলো জিজিয়া নামক কর, তীর্থ কর, এগুলো কিন্তু তুলে দিয়েছিল। হিন্দুদের কর, অর্থাৎ মুসলমানরা হিন্দুদেরকে খুশি করার জন্য কাজ কারবার করে থাকছে। সেই একই নীতিও আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে যখন আমাদের সরকার অন্য তাদের জন্য ভালো করে বেশি করে প্রশ্রয় দিচ্ছে বা বেশি করে হয়তো তাদের জন্য নীতি নিচ্ছেন। তো এই নীতি বা এক সময় থেকে অন্যজনকে খুশি করার নীতি কিন্তু আগে থেকেই প্রচলিত ছিল। তো এটা জিজিয়া কর তিনি তুলে দিয়েছিলেন। আর কি করেছিলেন, যাতে করে এই যে বীর জাতিদেরকে, রাজপুত যে বীর জাতিদেরকে মোগল সাম্রাজ্যের বিভিন্ন মনসবদার কথা দিয়ে তাদেরকে কিন্তু যুদ্ধক্ষেত্রে পাঠাতেন, অর্থাৎ তাদেরকে উঁচু উঁচু যুদ্ধের পদ দিতেন এবং সেই মনসবদারি পদ দিয়ে যে তাদেরকে কিন্তু জায়গিরদার প্রথা বা মনসবদার পদ দিয়ে কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় মধ্য এশিয়ার মতো অঞ্চলগুলোতে লড়াই করতেও তারা পাঠিয়েছেন। অর্থাৎ অনেক সময় নিজেদের জাতির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রেও সেই রাজপুত জাতিদেরকেও তারা ব্যবহার করে গেছেন, শুধু তাদের উঁচু পদের এবং মান মর্যাদা সম্মান প্রদর্শনের বিনিময়েই তাদেরকে কিন্তু আয়ত্তে রেখেছিল। এইরকম আমরা দেখতে পাবো যে সেই যে ওয়াতন, অর্থাৎ ওয়াতন নামে একটা কথা এখানে টুকরো কথার মধ্যে রয়েছে। ওয়াতন মানে কি নিজের এলাকা, সেই নিজের এলাকার বাইরেও কিন্তু তাদের ব্যবহার করেছিল মোগল সাম্রাজ্যের শাসকেরা। এছাড়া কি না, এই সময় এইদের মধ্যে আমরা বিশেষ করে জাহাঙ্গীর এবং শাহজাহানের সময় দেখবো যে অমর সিং কিংবা হচ্ছে যে আকবরের যে সেনাপতি কে ছিল, আকবরের যে সেনাপতি মান সিং, এরা কিন্তু রাজপুত জাতির লোকেরা ছিল। তো এদেরকে দিয়েই কিন্তু রাজপুত জাতির বিরুদ্ধে আক্রমণে পাঠিয়েছিলেন। যখন এই মেবারের সংগ্রাম সিং বা রানা প্রতাপ সিং এর সঙ্গে লড়াইগুলো হবে, এই যে মান সিংহকেই পাঠিয়েছিলেন, অর্থাৎ নিজেদের মধ্যে লোককে দিয়ে নিজেদের মধ্যে কিন্তু লড়াই চালিয়ে দিয়েছিলেন, লড়াই করেছিলেন। এছাড়া জাহাঙ্গীর এবং শাহজাহানের সময় আমরা দেখবো যে অমর সিংকে বেশ উঁচু মনসবদার দেওয়া হয়েছিল। বোঝা গেছে, এই মনসবদারি প্রথা পেয়ে তারা বেশ কিন্তু অনুগত থাকতো সম্রাটের। এইরকম ভাবে তাদেরকে কিন্তু আমরা অর্থাৎ দেখতে পাচ্ছি বিভিন্ন মনসবদারি দেওয়া হতো। তাছাড়া জিজিয়া নামক কর, যে হিন্দুদের উপর চাপানো কর ছিল, সেগুলো কিন্তু তুলে দিয়েছে। তো এইরকম নীতিগুলো, অর্থাৎ বৈবাহিক নীতি, অর্থাৎ আরেকটা নীতি যেটা বৈবাহিক নীতি, এই তিনটা নীতি আমরা দেখতে পেব যে বৈবাহিক নীতি আর হচ্ছে কি বিভিন্ন মনসবদারি প্রথা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন যে হিন্দুদের উপর চাপানো কর তুলে দিয়েছে। এই ব্যতিক্রমী কিছু ঘটনা আমরা দেখব ঔরঙ্গজেবের সময়, যেগুলো কিন্তু উল্টো পথে হবে। যেহেতু ঔরঙ্গজেবের সময় তিনি চেয়েছিলেন কি যে পুরো দাক্ষিণাত্যকে তিনি দখল করবেন, তো তাই তিনি কি করেছিলেন যে বিভিন্ন তাদের সঙ্গে কিন্তু তার অর্থের প্রয়োজন ছিল, তিনি কিন্তু হিন্দুদের উপর কর চাপিয়ে দিয়েছিলেন এবং যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ করেছিলেন। বিভিন্ন রাঠোরের যুদ্ধ, রাজপুতের রানা যশবন্ত সিং প্রথম হচ্ছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, অর্থাৎ রাঠোর বিদ্রোহ হয়ে যাবে এই সময়।
একটা বিদ্রোহ হবে, আবার তিনি জিজিয়া করও চাপিয়ে দেবেন। তো দুটো ঘটনা আমরা বলছি। একটা তাদের রাজা জয়সিংহ, যে অম্বরের মির্জা রাজা জয়সিংহ ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত অভিজাত। এই মারওয়াড়ের রাঠোর রাজপুতরা রানা যশবন্ত সিং প্রথমে বাদশাহের বিরুদ্ধে ছিলেন, পরে কিন্তু আবার মনসবদার পেলে আবার তার অনুগামী হয়ে যাবেন। অর্থাৎ ঔরঙ্গজেবের সময়ও কিন্তু মনসবদার দিয়েও তিনি কিছুটা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আবার তিনি জিজিয়া কর আবার চাপিয়ে দিয়েছিলেন। তো কিছুটা সুসম্পর্ক রেখেছিলেন, কিছুটা আবার বিপরীত পথেও গেছিলেন। তো এইরকম কিছু পার্থক্য, মিল এবং অমিল তোরা সুন্দর করে ছক করে পয়েন্ট করে নিজেরা কিন্তু এটা করে ফেলিস। তো এরপরে আর একটা জিনিস যেটা আমরা পড়বো, যে মুঘল যে রাজশক্তির দাক্ষিণাত্য নীতি। তো মুঘল সাম্রাজ্যের দাক্ষিণাত্য নীতিতে যাওয়ার আগে আমরা যেটা পড়লাম, যে কি কি মিল আর অমিলটা পাচ্ছি, আমরা একটা বই থেকে সংক্ষেপে বলছি, সহায়িকা থেকে, যেটা কি কি মিল পাচ্ছি বাবরের থেকে শাহজাহান এবং ঔরঙ্গজেব পৃথকভাবে কি কি মিলগুলো পাচ্ছি। আমরা প্রথমে মিল মধ্যে পাবো হচ্ছে যে তিনি মৈত্রী নীতি নিয়েছিলেন, এরা সবাই প্রায় মৈত্রী নীতি নিয়েছিলেন। দ্বিতীয় নম্বর কি, যে বিবাহ নীতি, যে ওই সময় মোগল বাদশাহ এবং শাহজাহানদের বিভিন্ন রাজপুত যে রাজ পরিবারের মেয়েদের সঙ্গে হোবাক ছেলেদের সঙ্গে বিবাহ সম্পর্ক নিয়েছিলেন। আর কি, মোগলদের বিশেষ করে মোগল যে এই সমস্ত সম্রাটরা, তিনি হিন্দু যে রানীদেরকে বিবাহ করলেও কিন্তু তারা বলবে যে তোমরা নিজেদের ধর্ম পালন করো, সেই কিন্তু স্বাধীনতাটা তারা দেবেন। অর্থাৎ তার নিজেদের স্ত্রীদেরকে কিন্তু নিজ ধর্ম পালনের স্বাধীনতাটা দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট। তাছাড়া কি, তিনি তীর্থকর, জিজিয়া কর এগুলো তুলে দেবেন। এবং রাজপুত যে রাজাদেরকে যখন তারা অনেক সময় দখল করে নেবে, তাদেরকে কিন্তু ইসলাম ধর্ম জোর করে গ্রহণ করতে তারা চাপাবেন না। তো এইরকম কিছুগুলো পয়েন্ট আমরা পাবো। এবং বীর রাজপুতদের উচ্চ যে পদ তাদেরকে দেবেন। অর্থাৎ কি, পয়েন্টগুলো একবার আমরা যদি সংক্ষেপে লিখে ফেলি, কি কি মিলগুলো পাচ্ছি। মিলগুলোর মধ্যে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে কি, যে মৈত্রী নীতি নেবে এরা হচ্ছে মৈত্রী নীতি নেবেন। দ্বিতীয় কি নেবেন, যে বিবাহ নীতি নেবেন। 3 নম্বর কি, নিজেদের স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালন করার জন্য তিনি কি তারা কিন্তু সায় দেবেন নিজ স্ত্রীদের। অর্থাৎ বিভিন্ন যে রাজপুত জাতির রাজকন্যাদেরকে বিবাহ করার পর যখন তারা অ্যাকচুয়ালি মুসলমান সম্প্রদায় হয়ে যাচ্ছে, কিন্তু তখনও পর্যন্ত নিজ স্ত্রীদের কিন্তু নিজ ধর্ম পালন করার কিন্তু তারা হচ্ছে সুযোগ দেবেন। আর কি, অধিকার বজায় রাখবেন। আর কি, জিজিয়া কর, তীর্থকর, বিভিন্ন যে তীর্থকর, বিভিন্ন ধরো হিন্দুরা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাবে, ধরো কোনো ধর্মীয় স্থানে যাবে, তার উপর কিন্তু মুঘল আগের থেকে কিন্তু কর চাপিয়ে রাখতেন। আমরা তুর্কি অর্থাৎ এই যে এর আগে চ্যাপ্টারে পড়ে এসেছি, কোন চ্যাপ্টারটা, রাজিয়া থেকে শুরু করে সুলতানি শাসন যেটা পড়েছি, সেখানে অনেক সময় দেখবো যে জিজিয়া কর কিন্তু চাপিয়ে দিয়েছিলেন সুলতানরা, অর্থাৎ মুসলমানরা কিন্তু হিন্দুদের উপর চাপে, হ্যাঁ, কিছু জন আবার তুলে নিয়েছিলেন। সে যাই হোক, এইরকম একটা কর পড়েছিলাম, সে বিভিন্ন তীর্থকর আর জিজিয়া কর, মুসলমানদের উপর জিজিয়া কর, এইগুলো কিন্তু তুলে দিয়েছিলেন। আর কি করেছিলেন, যে রাজপুতদেরকে কিন্তু জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে তারা দেননি। জোর করে যে ইসলাম ধর্ম, জোর করে ইসলাম করে দেওয়া, জোর করে ইসলাম অর্থাৎ মুসলমান করে দেওয়া। তো বর্তমানে কিন্তু অনেক জায়গায় এখনো পর্যন্ত এইটা চলছে, বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রে মুসলমান কান্ট্রিগুলোতে কিন্তু যারা যেখানে সংখ্যালঘু হিন্দু রয়েছে তাদেরকে কিন্তু তার উপর অত্যাচার চলে, এবং তাকে অনেক জায়গায় কিন্তু যে তাকে মানে মুসলমান করে দেওয়ার জন্য প্রক্রিয়া নেওয়া হয়ে থাকে। তো সেটা কিন্তু তারা এটা করতেন না। তাছাড়া কি, যে বিভিন্ন মনসবদার পদও দেওয়া হতো, মনসবদার পদগুলো দেওয়া, অর্থাৎ এই নীতিগুলো কিন্তু এই সমস্ত মুঘল সম্রাটরা নিয়েছিলেন। আর অপরদিকে ঔরঙ্গজেব শুধু কি করেছিলেন, কোন কোন জায়গায় এই নীতিগুলো বজায় রাখলেও কোন কোন জায়গায় তিনি জিজিয়া কর যেমন চাপিয়ে দিয়েছিলেন। কি বলছে, বোঝা গেল, তিনি জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন। আর কি, তো মনসবদার কথাগুলো তিনি বজায় রাখছিলেন। তো তেমন কিছু পরিবর্তন করেননি, তিনি শুধু একটু আরো কঠোর মনোভাব নিয়েছিলেন। তা তো আমরা যখন ঔরঙ্গজেব সিংহাসনে বসবেন, তো তাকে কিন্তু তিনি একটা নাম নিয়ে বসবেন, সেই নামটা হচ্ছে কি না, আলমগীর উপাধি নাম নিয়ে কিন্তু ঔরঙ্গজেব সিংহাসনে বসবেন, আলমগীর। আর তাকে জিন্দা পীরও বলা হতো। জিন্দা পীর কেন বলা হতো, তার কারণটা আমরা পরে জানবো। তাকে জিন্দা পীর ও বলা হতো, এবং তিনি আলমগীর উপাধি নাম নিয়েই কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিলেন।
তো এটাই হচ্ছে মোগলদের রাজপুত নীতিটা সংক্ষেপে আলোচনা করলাম, তোরা বইটাকে ভালো করে পড়িস। এরপরে আমরা যেটা আলোচনা করব যে মুঘলদের দাক্ষিণাত্য নীতি। তাহলে মুঘল সাম্রাজ্যের যে বিভিন্ন শাসকেরা এই দক্ষিণ ভারতের যে অংশ যেটা দাক্ষিণাত্য বলে বলছি, তার দাক্ষিণাত্য নীতিটা আমরা একটু আলোচনা করব। দাক্ষিণাত্য নীতি অর্থাৎ আমরা আগের ক্লাসে বলেছি যে দক্ষিণ ভারতে যে সুলতানি সাম্রাজ্যে যে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের উত্থান ঘটেছিল, বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ঘটেছিল হচ্ছে 1336 খ্রিস্টাব্দে। এই সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা আগের চ্যাপ্টার থেকে নিয়েছি যে বিজয়নগর যে সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাটা হয়েছিল 1336 খ্রিস্টাব্দে, কিংবা বাহমনি সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাটা হয়েছিল হাসান গঙ্গুর হাত ধরে 1347 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে হাসান গঙ্গুর হাত ধরে যেটা প্রতিষ্ঠা হয়েছিল। আর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল যে শুঙ্গ বংশের শাসকদের নাম ধরে সঙ্গম নামক ব্যক্তির হাত ধরে। শুঙ্গ বংশের প্রথম প্রতিষ্ঠা হয়েছিল সঙ্গম নামক যে ব্যক্তি এবং তার যে ছেলেরা প্রতিষ্ঠা করেছিল, এটা আমরা জেনেছি। তো এই যে দুটো সাম্রাজ্যের মধ্যে ক্রমান্বয়ে তাদের লড়াই কিন্তু চলতেই থাকবে এবং 1556 খ্রিস্টাব্দে অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে যখন তাদের মধ্যে তালিকোটার যুদ্ধ কিংবা যাকে বানিহাটির যুদ্ধ বলে বলা হচ্ছে, বানিহাটি বা তালিকোটা, এই যে যুদ্ধটা যেটা 1556-65 খ্রিস্টাব্দে হবে, যেই যুদ্ধে বাহমনি কিন্তু বিজয়নগরকে পরাজিত করে দেবেন। দেওয়ার পরে কিন্তু পুরো যে দাক্ষিণাত্য অঞ্চলটা যে 5টা থেকে 6টা ছোট ছোট প্রদেশে বিভক্ত হয়ে যায়। সেইটা যেহেতু আমরা দাক্ষিণাত্য নীতিটা আলোচনা করছি, তাই দাক্ষিণাত্যের যে একটু ইতিহাসটা আমরা জেনে নিলাম যে 5টা প্রদেশে ভাগ হয়ে যাবে। সেই ভাগটা আমরা আগেই বলেছি। তো আহমেদনগর কি গুলো ভাগ হয়ে যাচ্ছে আমরা লিখে নিচ্ছি। আহমেদনগর, তারপরে কি বিজাপুর, গোলকোন্ডা, আর কি আর হচ্ছে বেরার, তারপরে হচ্ছে খানদেশ, আর হচ্ছে কি যে বিদর। এই যে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশে ভাগ হয়ে যাবে এবং এদের মধ্যে ছোট ছোট প্রাদেশিক শাসন হিসাবে এদের নিজস্ব শাসক, নিজস্ব হচ্ছে সেনাবাহিনী সমস্ত কিছু থাকবে এবং এদের মধ্যে নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলতেই থাকবে। এবং সেই সময়ে যখনই যে এই মোগল সম্রাটরা তাদের সঙ্গে কি সম্পর্ক নেবে, এই দাক্ষিণাত্যতে পৌঁছতে যাওয়ার আগে কিন্তু মাঝখানে একটা বিশাল বড় যে পর্বত ছিল যাকে বলা হচ্ছে কি বিন্ধ্য পর্বত কিন্তু মাঝে দক্ষিণ ভারত থেকে আলাদা করেছে। আর এইদিকে আছে পশ্চিম ঘাট পর্বতমালা, এইদিকে আছে পূর্ব ঘাট পর্বতমালা, অর্থাৎ পুরো পার্বত্য অঞ্চলে বেষ্টিত একটা যে এই গোষ্ঠীগুলো, এদের মধ্যে এরা যুদ্ধবিদ্যায় পারদর্শী কিন্তু খুবই ছিল। এবং এই আহমেদনগর এবং বিজাপুর, গোলকুন্ডা প্রভৃতি অঞ্চলের শাসকের বিভিন্ন সেনাবাহিনীর কাজে নিযুক্ত ছিল বিভিন্ন মারাঠা। সেই মারাঠারা পরবর্তীকালে কিন্তু এখানে তারা যখন এই এদের অন্তর্কলহের যে সুযোগ নিয়ে যখন তারা কিন্তু আলাদা মারাঠা সাম্রাজ্য তৈরি করে ফেললেন। অর্থাৎ ক্রমান্বয়ে ইতিহাসের ধারাটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু বিবর্তিত হয়েছে। আর এইগুলো থেকে পরবর্তীকালে মারাঠা রাজশক্তির বিবর্তন ঘটে, অর্থাৎ উদ্ভব ঘটে। এই মারাঠাদের পরে আমরা দেখবো যে পেশোয়া, মারাঠাদের আবার যে কর্মচারীরা ছিল, পেশোয়া বলে পদ ছিল, সেই পেশোয়ারা আবার দখল করে নিয়ে পেশোয়া যে শাসন চলতে থাকবে। পেশোয়া অর্থাৎ পেশোয়া বাজিরাও, বালাজি বাজিরাও, বিভিন্ন যে নাম আমরা পড়বো, অর্থাৎ বিবর্তন হতে থাকবে এইভাবে পশ্চিম ভারত অঞ্চলটা। সে যাই হোক, আমরা এই দাক্ষিণাত্যের এই যে রাজ্যগুলোর সঙ্গে বিভিন্ন মোগল সম্রাটরা কি কি নীতি নিয়েছিলেন এখানে আমরা জাস্ট একটু আলোচনা করছি। তো এখানে প্রথমে চলে আসছি, পর্তুগিজরা এই সময় কিন্তু চলে এসেছিল। আমরা সেটা সময়কালটা যদি খেয়াল রাখি, এই সময়কালগুলোর মধ্যে যে 1556-তে এই ঘটনাটা ঘটছে, পর্তুগিজরা কিন্তু 1498-তে চলে এসেছিল। তাহলে বুঝতে পেরেছিস পর্তুগিজরা এই সময় কিন্তু চলে এসে বিভিন্ন বাণিজ্য বন্দরগুলোতে বসে গেছিল। তো এই সময় তাহলে এই যে দাক্ষিণাত্য নীতির সঙ্গে এই ব্যবসা বাণিজ্য করতে আসা যে বণিক গোষ্ঠীগুলোর একটু সম্পর্ক আমরা পাবো। তো এখানে কি করব না, মারাঠা সর্দারদের বিরুদ্ধে কিন্তু এরা কিন্তু যে মোগলরা কিন্তু অগ্রসর হবেন, মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর হবেন। তারপরে আকবর কি করবেন না, আকবর কতগুলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোকে জয় করে নেবেন। খানদেশ এবং বিজাপুর, গোলকোন্ডা এই যে অঞ্চলে ভাগ হয়ে যাবে, সেইগুলোকে তার মধ্যে
মুঘলরা রেবার, আহমেদনগর এবং খানদেশকে জয় করে নেবে। আকবরের সময় কি হবে? আকবরের সময় এদের মধ্য থেকে কতগুলোকে জয় করা হয়ে যাবে। কোনগুলোকে আকবর জয় করে নেবেন না, যে রেবার, আহমেদনগর এবং খানদেশ। এই যে রেবার, আহমেদনগর এবং খানদেশ, এই তিনটা জয় করে নেবেন হচ্ছেন আকবর। আকবর এই কোন তিনটাকে জয় করে নেবেন এগুলোর মধ্যে থেকে, এটা আমরা ভালো করে জানলাম। সঙ্গে সঙ্গে কি হবে, এইখানে একটা আসিরগড় দুর্গের কথা আমরা জানবো, যেই খানদেশের যে আসিরগড় গুরুত্বপূর্ণ দুর্গটাও কিন্তু মোগলদের হাতে চলে আসবে। এছাড়া আহমেদনগরের যে মন্ত্রী, আমরা মালিক অম্বরের কথাও জানবো, যে কি করবে, এই মালিক, এখানকার যে মন্ত্রী মালিক অম্বর, সে সবাইগুলোকে কিন্তু একজোট করে মোগলদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি কিন্তু একজোট করবেন। অম্বর, এই যে আহমেদনগরের যে মন্ত্রী অম্বর কি করবেন, যে সমস্ত যে বিভক্ত অঞ্চলগুলোকে একজোট করে তাদের বিরুদ্ধে নিয়ে যাবেন। আবার জাহাঙ্গীরের সময় কি হবে, জাহাঙ্গীরের সময় আমরা তখন দেখতে পাবো যে মারাঠা শক্তির উত্থান ঘটে গেছে। অর্থাৎ যে শিবাজির জন্মের আগে শিবাজির জন্মটা আমরা বলেছি 1630 থেকে 1680। তো জাহাঙ্গীরের শাসনকালটা যদি দেখি 1506 থেকে 1626, তাহলে মারাঠা শক্তির উত্থান অর্থাৎ শিবাজির উত্থানের জাস্ট আগে মারাঠাদের সঙ্গে জাহাঙ্গীরের লড়াই হবে। তো এই সময় জাহাঙ্গীর কি করবেন, যে তাদের দলে আনার চেষ্টা করবেন, কিন্তু 1636 খ্রিস্টাব্দে আহমেদনগর রাজ্যটি মুঘলদের দরবারে আসবে, দখলে চলে আসবে। এরপরে শাহজাহান, আবার যখন শাহজাহান কি করবেন না, বিজাপুর আর গোলকুন্ডা। তো আমরা দেখতে পাচ্ছি এই তিনটা আকবর দখল করেছিল, তারপরে শাহজাহান কতগুলো দখল করবে, দেখ শাহজাহান কতটা দখল করবে না, বিজাপুর আর গোলকুন্ডা, তাই তো বিজাপুর আর গোলকুন্ডা, তাহলে শাহজাহানের সময়, বিজাপুর আর গোলকুন্ডা শাহজাহানের সময় দখল হয়ে যাবে। তাহলে এইভাবে ভিন্ন ভিন্ন সময়ে দাক্ষিণাত্যকে দখল হয়ে যাবে, কিন্তু তাদেরকে কিন্তু দখলে রাখা খুবই কষ্টকর ছিল। তো তাদের সঙ্গে বিভিন্ন চুক্তি হয়ে যাবে, এবং চুক্তির বিনিময়ে কিন্তু হয়তো রাজস্ব দেওয়ার বিনিময়ে তাদেরকে কিন্তু স্বাতন্ত্রটা দিয়ে দেওয়া হবে, এবং দিল্লিতে ফিরে যাবে হচ্ছে শাহজাহান। কিন্তু তিনি আর বেশি তাদের উপর কর্তৃত্ব ফলাতে চেষ্টা করবেন না। কিন্তু ঔরঙ্গজেব কি করবেন, তিনি দাক্ষিণাত্য আক্রমণ করবেন, এবং যেটা দাক্ষিণাত্য ক্ষত নামে পরিচিত হবে। তিনি কি করবেন না, কাউকে আনুগত্য রাখবেন না। তার সময়ে অর্থ সংকট ঘটে যাওয়ার ফলে, কারণ কি, ঔরঙ্গজেবের আগে শাহজাহান প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে চলে যাবে, বিভিন্ন পরিমাণ স্থাপত্য কার্য, মানে তাজমহল থেকে শুরু করে ভিন্ন ভিন্ন স্থাপত্য করার ক্ষেত্রে প্রচুর টাকা ব্যয় করে চলে যাবে। তো ঔরঙ্গজেবের সময় যখন অর্থ সংকট দেখা দেবে, তিনি কি করবেন, নতুন নতুন রাজ্য দখল করে সেখান থেকে রাজস্ব আদায়ের জন্য, অর্থাৎ নতুন নতুন মনসবদার পাওয়ার জন্য তিনি দাক্ষিণাত্য সরাসরি আক্রমণ করে দেবেন। যে দাক্ষিণাত্যের ওগুলাকে আনুগত্যের বিনিময়ে না রেখে ওদেরকে যদি অধিকার করে নেওয়া যায়, তাহলে ওখান থেকে অনেক পয়সা আসবে, রাজস্ব আসবে, তাই জন্য তিনি কি করেছেন, দাক্ষিণাত্য আক্রমণ করবেন। তাছাড়া কি, এই যে মারাঠা শক্তি ধীরে ধীরে তখন শক্তিশালী হয়েছিল, তাদের বিরুদ্ধে যখন পেরে উঠছিল না, মারাঠারা কিন্তু অত্যন্ত যুদ্ধ কৌশলী যে জাতি, তাদের বিরুদ্ধে যখন পেরে উঠছিল না, অন্য পরোক্ষভাবে এদেরকে দখল করে এদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তো সেই কারণের জন্য তিনি কিন্তু দাক্ষিণাত্য আক্রমণ করবেন। তাহলে ঔরঙ্গজেব কি করবেন, যে দাক্ষিণাত্য আক্রমণ করে ফেলবেন। সেই ঔরঙ্গজেবের নীতিটাতে একটু আলাদা, তিনি আক্রমণ করবেন এবং জেতার চেষ্টা করবেন, কিন্তু দীর্ঘ 25 বছর তার ওখানটায় নষ্ট হবে এবং অর্থ সম্পদ ব্যয় হওয়ার ফলে, এবং ওখানেই তার মৃত্যু ঘটবে দাক্ষিণাত্যে 1707 খ্রিস্টাব্দে। তো এইভাবেই দাক্ষিণাত্য ক্ষত হিসাবে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা হয়ে যাবে। অর্থাৎ যেহেতু অর্থ সময় ব্যয় হয়ে গেছে, কারুর যদি একটা গুরুত্বপূর্ণ সময় যদি তার ব্যয় হয়ে চলে যায়, তার কিন্তু পতন নিশ্চিত হয়ে যায়। তো এইভাবে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন এখানে কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে। তো এর পরে ক্লাসে আমরা এই মুঘল সাম্রাজ্যের যে শাসন প্রণালীগুলো, বিভিন্ন সময়ের শাসকরা কিভাবে শাসন কার্য চালিয়েছিলেন, সেটার ইতিহাসটা একটু আমরা জানবো। তো এখানে আমরা আজকে শেষ করছি। আমরা মুঘল সাম্রাজ্যের যে বাকি পার্টটা বা শেষ পার্টটাতে আলোচনা করব। তো এর আগে আমরা মুঘল সাম্রাজ্যে যে শাসন করেছিল যে সমস্ত সম্রাটদের নাম বলেছি, তারপরে এখানে আমরা দাক্ষিণাত্য নীতি আলোচনা করেছি, ওই সমস্ত মুঘল সম্রাটদের দাক্ষিণাত্য নীতি কিংবা রাজপুত নীতি, ওই দুটো আমরা আলোচনা করে নিয়েছি। তো এই চ্যাপ্টারের শেষ পার্ট যেটা রয়েছে, যে শাসন প্রণালী, ওই সমস্ত মুঘল শাসকেরা অর্থাৎ মুঘল বাদশাহরা যে তাদের শাসন প্রণালীটা কী রকমের থাকবে। তো যেহেতু মুঘল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হচ্ছে, আকবরকে, মহামতি আকবর হচ্ছেন। তো তারই শাসন প্রণালীটা বিশেষ করে আমরা আলোচনা করব। তো বাবর যখন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তখন কিংবা হুমায়ুনের প্রতিষ্ঠার সময় ততটা একটা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেননি, কিন্তু পরবর্তীকালে আকবরই পেরেছিলেন সুশাসন প্রতিষ্ঠা করতে।
তো তার শাসনের সময় আমরা যে ভিন্ন ভিন্ন দিকগুলো একটু লক্ষ্য করব। তিনি তার সাম্রাজ্যকে কিভাবে সুন্দরভাবে শাসন করার জন্য বণ্টিত করেছিলেন, কিভাবে বিভিন্ন যে পদ তৈরি করেছিলেন, বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা কিভাবে কোথায় তারা শাসন করবেন, সেটা আমরা এখানে আলোচনা করব। তো সম্রাট আকবরের আসার আগেই আমরা পড়েছি একজন শের শাহের শাসন ব্যবস্থা বলে, অর্থাৎ শের শাহ যিনি আফগান শাসক ছিলেন, কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে অনেক কিছু সংস্কার সাধন করেছিলেন এবং সমাজ তার যে রাজ্যকে 47টা পরগনাতে ভাগ কিংবা পরগনা থেকে সরকার গ্রাম বিভিন্ন ভাগ করেছিলেন। তো সম্রাট আকবর যখন সিংহাসনে বসলেন, তিনি কিন্তু অনেকটাই সেই যে শের শাহের যে শাসন প্রণালীটা কিন্তু তিনি অ্যাকসেপ্ট করবেন, অর্থাৎ গ্রহণ করবেন। তাছাড়া তার যে সংস্কারগুলোকে আমরা কিন্তু সুলতানি যুগের যে মোহাম্মদ বিন তুগলক বলছি, আলাউদ্দিন খলজির সঙ্গে কিন্তু আমরা তুলনা করতে পারি তার সংস্কারের সঙ্গে। তো এখানে আমরা এসে যাচ্ছি যে তার শাসন ব্যবস্থাটা যে মূল ভিত্তি কি ছিল না, এখানে আমি একটা সুলহ-ই-কুল বলে একটা কথা লিখেছি, যার দ্বারা যেখানে তিনি সব ধর্মের প্রতি তিনি কিন্তু সমান যে মনোভাব তিনি দেখাবেন। তো এই জায়গায় শাসন প্রণালীতে যাওয়ার আগে আমরা যেটা আগের দিন আলোচনা করে নিয়েছি যে ঔরঙ্গজেবের যে দাক্ষিণাত্য নীতিতে, তো সেই জায়গায় আমরা ঔরঙ্গজেব বা রাজপুত নীতিতে যেটা বলেছি, তিনি কিন্তু দুটো বিদ্রোহ ঘটিয়ে ফেলবেন কিংবা জিজিয়া কর চাপাবেন। আমরা পড়েছি কত সালে জিজিয়া কর চাপাবেন তিনি, ঔরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে তিনি কিন্তু জিজিয়া কর চাপাবেন। তো এটা একটু পরীক্ষায় আসতে পারে। আরও একটা বিদ্রোহ তিনি রাজপুত জাতির সঙ্গে করে ফেলবেন, অর্থাৎ মেওয়ারকে আক্রমণকে কেন্দ্র করে সেই বিদ্রোহটা যে বলা হচ্ছে রাঠোর যুদ্ধ কত সালে হবে না 1679 খ্রিস্টাব্দে হবে রাঠোর যুদ্ধ। তো এই দুটো যুদ্ধ কিন্তু একটু খেয়াল রাখিস, পরীক্ষাগুলো আসতে পারে। তো সে যাই হোক, আমরা শাসন প্রণালীতে ফিরে আসছি। তো এখানে শাসন ব্যবস্থার যে মূল নীতি বা ভিত্তিটা কি ছিল, আকবরের শাসন প্রণালীর মূল ভিত্তি কি ছিল না, যে সমস্ত ধর্মের মানুষদেরকে সমান চোখে দেখা। কি বলছি বোঝা গেল? অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে, অর্থাৎ আকবর যেহেতু মুসলমান শাসক ছিলেন, তৎকালীন ভারতে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষরা বসবাস করত, তিনি সমস্ত ধর্মের প্রতি সহানুভব দেখিয়েছিলেন, যাতে করে কিন্তু তার সমাজে সাম্য বজায় ছিল এবং শান্তি বজায় ছিল। তো সেই জন্য তিনি দীর্ঘ 49 বছর কিন্তু শাসন করতে পেরেছিলেন। অর্থাৎ তিনি আরও কি তার প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু তিনি সমতা বজায় রেখেছিলেন, সমস্ত ধর্মের মানুষদেরকে কিন্তু প্রশাসনের বিভিন্ন দায়িত্বে তিনি নিয়োগ করেছিলেন। তো বিভিন্ন যে প্রশাসনিক দায়িত্ব পড়তে গিয়ে আমরা দুটো জিনিস পড়ব, মনসব আর জায়গিরদার। এই প্রথাগুলোতে কিন্তু বা জায়গিরদার হিসাবে কিন্তু তিনি মুসলমান ব্যতীত অন্য সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু নিয়োগ করেছেন। তো এখানে এই কেন্দ্রীয় শাসন প্রণালীর সর্বোচ্চ পর্যায়ে থাকবেন সম্রাট, অর্থাৎ যে শাসন ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে তিনি থাকবেন সম্রাট। কিন্তু সম্রাটের কতগুলো এই যে মূল ভিত্তি বা নীতি যাই হোক, সেগুলো কি থাকবেন না, তিনি তার আকবরের প্রশাসনিক আদর্শ যদিও তৈমুর, পারসিক এবং ভারতীয় রাজতন্ত্রের একটা সংমিশ্রণে তৈরি হবে। আকবর যেহেতু মধ্য এশিয়া থেকে এসেছিল, তৈমুর বংশের লোক ছিলেন কিংবা পারস্য হয়ে তিনি এসেছিলেন, অর্থাৎ বাবররা, অর্থাৎ তার যে নীতির মধ্যে তৈমুর নীতি কিংবা পারস্য নীতি কিংবা আমরা কি ভারতের রাজপুতদের নীতিগুলো কিন্তু একটা সংমিশ্রণ পাবো। এখানে তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তারই ইচ্ছাই সমস্ত কিছু হবে, কিন্তু তিনি কিন্তু স্বেচ্ছাচারী করবেন না, পক্ষপাত করবেন না, এইগুলো যে ভিত্তির মধ্যে তার থাকছে। এছাড়া কি তিনি সকল ধর্মের প্রতি সহানুশীল হবেন এবং সকলকে শান্তির একই পথে নিয়ে যাবেন। তো এই যে ভিত্তিটাকে একটা বলা হচ্ছে সুলহ-ই-কুল নীতি, অর্থাৎ সবাইকে সমান চোখে দেখা। তো এইটাই শাসনের মূল ভিত্তি। এরপরে চলে আসছি শাসন কাঠামোটা, তার সমগ্র শাসন ব্যবস্থাটাকে তিনি কিন্তু 15টি সুবাতে ভাগ করেছিলেন। আমরা যেমন দেখেছি শের শাহের ক্ষেত্রে 47টি সরকারে ভাগ করে দিয়েছিলেন। তো এখানে ফরগনা কততে ভাগ করেছিলেন, সরকারে ভাগ করেছিলেন কটাতে, 47টা সরকারে ভাগ করেছিলেন, তাই তো। তো এখানে সাম্রাজ্যকে 47টি সরকারে ভাগ করেছিলেন। এখানে আকবর কিন্তু 15টি সুবাতে ভাগ করেছিলেন। তো এই 15টি সুবার নাম কিন্তু আমরা উঁচু ক্লাসে পড়বো, যে সেই সুবা 15টি সুবা কি কি ছিল। বাংলা কিন্তু একটা সুবা ছিল, সেই সুবা অর্থাৎ সেই যে সুবা প্রদেশের বা সুবা যে ভাগটার মধ্যে যে বিভিন্ন যে প্রশাসনিক কর্তাদের আমরা একটা তালিকা আমরা তুলে ধরেছি। অর্থাৎ এখানে
সুবা, প্রত্যেক সুবার একজন প্রধান থাকবে, তাকে বলা হচ্ছে সুবেদার বলে বলা হচ্ছে। তাকে এছাড়া নাজিম পদও বলা হতো, নাজিম। এই সুবেদারকে নাজিমও বলা হতো। তোরা যখন ক্লাস 8-এ পড়বি যে বাংলার সুবেদার বা নাজিম পদ নিয়ে, তখন কিন্তু সেই জিনিসগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা একটু জেনে নিচ্ছি। তো নাজিমও বলা হতো তাকে, কিংবা সাহেব সুবাও বলে উল্লেখ করা হবে, সাহেব সুবা। অর্থাৎ সেই প্রত্যেকটা সুবার একটা যে প্রধান শাসনকর্তা তার উপর দায়িত্ব থাকবে। এই সুবেদার নিয়োগ কে করবেন? না সম্রাট করবেন। তো সেই প্রত্যেক সুবেদার থাকবেন, সেই সুবেদার তার নিচে কে থাকবেন, বা সেই সুবেদারে যে বিভিন্ন আর অন্যান্য কাজের জন্য একজন করে নিযুক্ত থাকবেন। কে কোন কাজে নিযুক্ত থাকবেন? দেওয়ান থাকবেন একজন, যে রাজস্ব বিভাগের প্রধান, যে হচ্ছে সমস্ত যে কর বা তার হিসাব নিকাশ যে রাখবেন, তিনি হচ্ছে রাজস্ব বিভাগের একজন প্রধান থাকবেন। কি বলছে, বোঝা গেল? ফৌজদার অর্থাৎ আইন ব্যবস্থাটাকে, অর্থাৎ শাস্তি দেওয়ার আইন ব্যবস্থার রক্ষক হিসাবে একজন থাকবে, তাকে বলা হচ্ছে সামরিক কর্মচারী, যাকে বলা হচ্ছে সামরিক কর্মচারী। তো তিনি হচ্ছেন কিন্তু থাকবেন হচ্ছে ফৌজদার, একজন ফৌজদারও নিযুক্ত থাকবেন সেই সুবাদে। এছাড়া একজন কোতোয়াল থাকবেন। কোতোয়ালের কাজটা কি? না প্রধান স্থানীয় পুলিশ, স্থানীয় পুলিশ একজন নিযুক্ত থাকবেন, স্থানীয় পুলিশ। তো আমরা আজকালকার আমাদের সমাজেও ঠিক একই রকম কিন্তু একটা স্তর বিন্যাস আছে, কার পর কার স্তরের নিচে কে রয়েছে আমরা সেটা একটা হয়তো ডিটেলসে জানিনি, কিন্তু যখনই এই আমাদের সময়ের ইতিহাস রচিত হবে তখন আমরা হয়তো পেয়ে যাবো যে কে কোন শাসনের নিচে কে রয়েছে। আমরা একটা আপাতত জানি যে বিডিও রয়েছে, এসডিও রয়েছে, গ্রাম প্রধান রয়েছে বা গ্রাম পঞ্চায়েত রয়েছে, একটা ইতিহাস যেমন রয়েছে। তৎকালীন সময় কিন্তু এরকম ছিল। তাহলে কোতোয়ালকে না স্থানীয় পুলিশকে বলা হচ্ছে, তখন কোতোয়াল বলা হতো। তো আমরা যখন ইংরেজ শাসনের সময় পড়বো, এই কোতোয়ালরা কিন্তু অত্যন্ত অত্যাচারী ছিল। এদের অত্যাচারের ফলেই কিন্তু রাজস্বগুলো আদায় হতো। এই যে রাজস্ব আদায়টা কারা করতো? এই সমস্ত মানুষেরা করতো। তাই এরা কিন্তু অত্যাচার প্রচুর করতো, নির্যাতন করতো। এছাড়া কাজী ছিল, অর্থাৎ বিচার বিভাগ, বিচার করার জন্য কাজীকে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া আমিন, যে বিভিন্ন যে জমি জরিপ যারা করতো তারা হচ্ছে আমিন। এখন আমরা জানি নামটা আমিন, অর্থাৎ যারা জমি জরিপ করবে। তাহলে এই যে আমিন নামটা তখন থেকেই প্রচলিত হয়েছে। এছাড়া কি, যারা সংবাদ এখান থেকে আদান প্রদান করবে, ধরো এখানকার সুবা প্রদেশের যে খবরটা কি সম্রাটের কাছে পৌঁছাবেন, সেই রকম সংবাদদাতা যারা ছিলেন তাকে বলা হচ্ছে ওয়াকিয়ান বিস। এরা হচ্ছে সংবাদদাতা, এরা হচ্ছে সংবাদটাকে প্রদেশে পাঠাবেন। এছাড়া কানুনগো, যেটার উল্লেখ আমাদের বইতে এখানে রয়েছে, তোদের বইতে, এই কানুনগো এরা হচ্ছে কিন্তু তথ্য সরবরাহ করবেন। এরা খবর সংগ্রহ করলেন এবং এই খবরটাকে পাঠাবেন হচ্ছে কে? সরবরাহ করবেন। তো খবর সরবরাহ করা, অর্থাৎ সরবরাহ করা মানে জোগাড় করা। তো এটাই হচ্ছে কানুনগোর কাজ, সরবরাহ কাজ, এটা হচ্ছে কানুনগোর কাজ। আর হচ্ছে কি, পটোয়ার ছিলেন। তো পটোয়ারের ভূমিকা এখানে আমরা উল্লেখ পাইনি। তো এই রকম সুবা প্রদেশের যে প্রধান প্রশাসনিক দিকটা এইরকম ভাবেই ছিল। তো কেন্দ্রীয় শাসন, অর্থাৎ কেন্দ্রের সম্রাট যদিও কিন্তু তার ক্ষমতাই সর্বোচ্চ ছিল বা তার এক মতের উপর সবাইকে নির্ভর করতে হতো, কিন্তু তিনি স্বেচ্ছাচারী ছিলেন। তবুও তাকে সাহায্য করার জন্য কিন্তু 4 জন বিভিন্ন মন্ত্রী সেখানে থাকতো। প্রধান যে শাসনকর্তা থাকতো, প্রধান আইন প্রণেতা থাকতো, বিচারক থাকতো এবং সেনাপতি থাকতো। 4 জন প্রধান যে থাকতো, সেই 4 জনের মধ্যে কি কি বললাম, যে একজন প্রধান শাসনকর্তা থাকবেন, আইন প্রণেতা থাকবেন এবং একজন বিচারকও থাকবেন, প্রধান বিচারক, এবং প্রধান সেনাপতি থাকবেন। তো এই সম্রাটের নিচে নিচে এরপরে বিভিন্ন যদি পদগুলো দেখি, যে একজন দেওয়ান থাকবেন, একজন মীর বক্সি থাকবেন, মীর সামান থাকবেন, আর একজন থাকবে সদর উল সুদু। তো এইরকম কয়েকটা পদের ভাগ থাকবে। সেই দেওয়ান মানে কি রাজস্ব মন্ত্রী, অর্থাৎ এখানের যে রাজস্বগুলোর সমস্ত সুবেদারের রাজস্বগুলোর হিসাব রক্ষক রাখার জন্য সেরকম দেওয়ান থাকবেন। মীর বক্সি সেনাপতি থাকবেন। প্রত্যেক জায়গায় যে ফৌজদারি যে কর্মচারীগুলো নিযুক্ত ছিল তাদের হেড যে কর্মচারী মীর বক্সি, মীর সামান, সদর উল সুদু, এইরকম প্রত্যেকটা যে শাসন ব্যবস্থাকে সমন্বয় করার জন্য একজন করে সম্রাটের নিচে নিচে এরকম বিভিন্ন পদধারী যে ব্যক্তিরা কিন্তু থাকতেন। তো এটাই হচ্ছে যে মুঘল বাদশাহী শাসনকালে প্রশাসনিক যে দিকগুলো। তো এই জায়গায় এই প্রশাসকদের বেতন দেওয়া, এই যে প্রশাসনিক কর্তাদেরকে কিন্তু মনসবদার পদ বলে বলা হতো। তো যাদের এই বিভিন্ন বিভিন্ন প্রশাসনিক কাজে কাজ করতো উচ্চ পদে, তাদেরকে কি বলা হতো না মনসবদার বলা হতো। এই মনসবদারদের যে অর্থটা, তাদের বেতনটা কিরকম ভাবে দেওয়া হতো। তো সামরিক ব্যবস্থার প্রশাসন, এই মনসবদার কাদের বলা হতো না সামরিক যে ব্যবস্থার যে পদগুলোকে, এটা সামরিক ব্যবস্থার যে বিভিন্ন পদ,
অর্থাৎ সামরিক যে বিভিন্ন যে পদাধিকারী ব্যক্তিদেরকে মনসবদার পদ বলা হতো। তো এই মনসবদারদের বেতনটা কিভাবে দেওয়া হতো? অর্থের বিনিময়ে, নগদ অর্থ দিয়েও কিন্তু বেতন দেওয়া হতো। আর একটা কি করা হতো, তাদের জায়গা দেওয়া হতো, জায়গিরদার বলা হতো। একটা নির্দিষ্ট এলাকা দেওয়া হতো, সেই জায়গা থেকে যে প্রাপ্ত অর্থ দিয়ে তারা হচ্ছে সামরিক কাজে কিছু ব্যয় করবেন এবং নিজের যে প্রয়োজন মেটাবেন। এই যে প্রত্যেকটা সামরিক কর্তাদের কিছু কাজ থাকতো, তাদের কিছু ঘোড়া সৈন্যবাহিনী তৈরি করতো, মানে ঘোড়ার যে সৈন্যবাহিনী তৈরি করার জন্য ঘোড়া পালন করতে হতো। সেই ঘোড়ার পালনের জন্য কিছু তো খরচ লাগবে, সেই খরচটা মেটানোর জন্য তাদের কোনো কোনো সময় জায়গিরদার অর্থাৎ কিছু নির্দিষ্ট জায়গা দেওয়া হতো, সেই জায়গা থেকে রাজস্বটা নিয়ে কিন্তু তার পেছনে খরচ হতো। তো আমরা বলতে পারি কিছু কিছু মনসবদার যারা হচ্ছে সামরিক কর্তারা ছিলেন, তাদের জায়গিরদারও বলা হতো, অর্থাৎ তারা জায়গিরদারও ছিলেন। অর্থাৎ কিছু কিছু জায়গা থেকে যখন রাজস্ব আদায় করতো তাদের আবার জায়গিরদার বলা হতো। তো তবে সব মনসবদারদের জায়গিরদার বলা হতো না, কিছু কিছু মনসবদারদের নগদ বেতন দিয়ে দেওয়া হতো। তো সব জায়গার যে শাসকদের তো আর সমানভাবে বেতন দেওয়া হতো না, তো সেই জন্য এই ভাগটা কিন্তু ছিল। তো আর একটা জিনিস এরপরে যেটা আমরা আলোচনা করব, রাজস্ব ব্যবস্থা এবং জাপ্তি। এই যে শাসন ব্যবস্থার আর একটা অংশ হচ্ছে যে রাজস্ব ব্যবস্থা। রাজস্ব ব্যবস্থা অর্থাৎ কর যাকে বলা হচ্ছে। এই রাজস্ব ব্যবস্থাটা সুশাসন চালাতে গেলে সমস্ত প্রজাদের কাছ থেকে অর্থ আদায় করতে হবে এবং সেই অর্থটা আদায়ের সময় যাতে করে কোনোভাবে বৈষম্য সৃষ্টি না হয়, অত্যাচারিত না হতে হয়, তার জন্য কিন্তু একটা সুষ্ঠু রাজস্ব বিভাগ তৈরি করা দরকার ছিল। আকবর সেটা করেছিলেন। তিনি কিন্তু সেই আমরা দেখেছি যে যেটা শের শাহের যেভাবে নীতি নিয়েছিলেন পাট্টা কবলীয়, তিনি সেগুলো কিছুটা বজায় রেখেছিলেন। তিনি নতুন করে আবার জমি জরিপ করে রাজস্ব চালু করেছিলেন, সেই রাজস্বটাকে বলা হচ্ছে জাপ্তি। তো রাজস্ব ব্যাপারটা গুরুত্বপূর্ণ এই কারণে, যেহেতু ভারত তৎকালীন সময় ছিল যে কৃষি নির্ভর দেশ, এবং এই কৃষি নির্ভর দেশে কিন্তু রাজস্বটা একটা আয়ের মূল উৎস, সেই জন্য রাজস্ব ব্যবস্থাটাকে সাজাতে হয়েছিল। তো এই রাজস্ব ব্যবস্থাটাকে তিনি সাজাতে গিয়ে, অর্থাৎ ভারত যেহেতু কৃষি নির্ভর দেশ, তো তাই তিনি রাজস্বটাকে সুন্দর করে সাজাতে হবে। এবং রাজস্ব সাজাতে গিয়ে তিনি কিন্তু আলাউদ্দিন খলজি থেকে শুরু করে কিংবা শের শাহ, এই শের শাহ কিংবা আলাউদ্দিন খলজি যে সমস্ত নীতিগুলো নিয়েছিলেন, তাদের থেকে কিন্তু তিনি তাদের যে মতামতগুলো কিন্তু বজায় রেখেছিলেন, অর্থাৎ তাদের কর্মপদ্ধতিগুলো কিন্তু তিনি বজায় রেখেছিলেন। তাহলে রাজস্ব ব্যবস্থাটাকে সাজানোর মূল কারণ কি ছিল? যেটা একটা কৃষি নির্ভর সমাজ ছিল, কৃষির উপর থেকে আমাকে আয় তুলতে হবে, এবং সেটা করতে গিয়ে তিনি আকবর কার উপর বেশি করে নির্ভরশীল বা কাদের নীতিগুলো নিয়েছিলেন না, আমরা আগে থেকে পড়ে যাওয়া সেই যে আলাউদ্দিন খলজি কিংবা শের শাহ থেকে কিন্তু তিনি নিয়েছিলেন। এবং তিনি প্রথম আবার জমিগুলোকে আবার নতুন করে জরিপ করে যে আবার রাজস্ব চালু করেছেন, যাকে আবার বলা হচ্ছে জাপ্তি বলে বলা হচ্ছে। জাপ্তি অর্থাৎ জমিগুলোকে নতুন করে জরিপ করে আবার রাজস্ব প্রণয়ন করাটাকে বলা হচ্ছে জাপ্তি প্রথা বলা হচ্ছে। এবং তিনি কি করেছিলেন, যে তৎকালীন শের শাহের যে রাজস্ব প্রথা থেকে একটু ভিন্ন পথে গেছিলেন। তো তিনি কি করেছিলেন, তো আমরা যেটা এগুলো মুছে নিচ্ছি, অর্থাৎ তিনি তাদের কাছ থেকে যে মতটা নিলেও বা তার কাছে নীতিটা নিলেও তিনি কিছু নির্দিষ্ট নীতি করেছিলেন। কি করেছিলেন? শের শাহের সময় বা আলাউদ্দিন খলজির সময় কি করা হতো, একবার করে দিয়ে সেটা সারা বছরের পর বছর কিংবা সব জায়গায় একই রকম ভাবে চালু থাকতো। কিন্তু সব জায়গার কৃষি জমির যে উর্বরতা তো আর সমান নয়, সব জায়গায় চাষবাস সমান সময় ধরে হতো না। তিনি কি করেছিলেন, সমান সময় ধরে কিন্তু হতো না। তো সেই জন্য প্রথমে তিনি কি করেছিলেন, যে জমিগুলোকে প্রত্যেক বছর জরিপ করতেন এবং প্রত্যেক এলাকায় যে সেই যে কৃষি জমির উর্বরতার উপর ভিত্তি করে তিনি জমিগুলোকে ভাগ করেছেন। বোঝা গেল? তো তিনি দুটো জিনিস করেছিলেন, অর্থাৎ তিনি প্রত্যেক বছর জমি জরিপ করতেন, অর্থাৎ জমি জরিপটা তিনি প্রত্যেক বছর করতেন। আর কি করতেন, যে প্রত্যেকটা এলাকাতে দুটো কাজ তিনি করেছেন। তিনি প্রত্যেকটা এলাকা জরিপ মানে মাপা, জমি মাপার কাজ। জমিকে নির্দিষ্ট কোনো একটা কৃষকের আন্ডারে কিছু জমি দেওয়া হলো, তো সেই জমিটা কি সবাইকে সমান দেওয়া হয়েছে? কোনো কৃষক হয়তো বেশি জমি নিয়েছে, তো তার সেই এলাকার জন্য তার রাজস্ব বেশি দিতে হবে তাকে। তো সেই মাপ করে তো তাকে তার যেমন ট্যাক্স বলছি আমরা আজকালকার দিনে যেটাকে ট্যাক্স বলি, অর্থাৎ সেই মাপ করে জমির উপর ভিত্তি করে তার রাজস্ব দিতে হবে। তো সেই
এই তিনি কি করেছিলেন, প্রত্যেক বছর এই জরিপ করতেন এবং প্রত্যেক এলাকায় তিনি মাপ করতেন, প্রত্যেক এলাকার রাজস্ব তিনি আলাদা আলাদা করেছিলেন। আর কি করতেন, তিনি কানুনগোদের রাজস্ব আদায় করার দায়িত্ব দিতেন। এই যে কানুনগোদের কথাটা আমরা পড়েছি, সেই যে প্রাদেশিক শাসনকর্তা কানুনগোদের কথাটা পড়েছি, সেই কানুনগোদের কাজ আমরা এখানে রাজস্ব আদায় করা। কানুনগোরা রাজস্ব আদায়ের নানা রকম তথ্য রাখতো, যেটা আবার সম্রাটের কাছে প্রধান দেওয়ানকে পাঠাতো। তো কানুনগোদের প্রধান কাজ ছিল হচ্ছে কি রাজস্ব আদায় করা, আর হচ্ছে কি তথ্যকে মিলিয়ে দেওয়া। যে সমস্ত কর্মচারী তাদেরকে যে সমস্ত মিলিয়ে দিত, এগুলো তাদেরকে আর একটা নাম আছে যে কররি। তো আমরা এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে দুজন যে পাবো কানুনগোর নাম, কানুনগো যারা হচ্ছে তথ্যগুলোকে জোগাড় করতো, আর হচ্ছে কি কররি। তো প্রত্যেকের কাজগুলো এখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে। কানুনগোরা কি করতো, যে বিভিন্ন এলাকার যে উৎপাদন শস্যের মূল্য, প্রত্যেক জায়গায় যে উৎপাদন হতো কিংবা শস্যের মূল্য বিভিন্ন নির্ধারণ করে সেগুলো কিন্তু তারা একটা সেই জায়গায় রাজস্ব নির্ধারণ করতেন। এবং কররিরা কি করতো, তাদেরকে এই মেলানোর কাজটা করতো। তো আরও একটা জিনিস এই যে রাজস্ব ব্যবস্থায় ছিল, সেটা হচ্ছে কি যে দহশালা ব্যবস্থা। এই দহশালা ব্যবস্থাটা কি, এবং এই দহশালাটা আমরা যে আকবরের নবরত্ন সভা পড়েছি, নবরত্ন সভায় যে একজনের নাম ছিল আমরা জেনেছি টোডরমল। টোডরমল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, অর্থাৎ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল। তিনি নীতি নির্ধারণ করতেন কী রকম জায়গায় কি হবে, অর্থাৎ সেই দহশালা ব্যবস্থা কিংবা এটাকে টোডরমল ব্যবস্থা বলেও বলা হয়। টোডরমল ব্যবস্থা বলেও বলা হয়। এই টোডরমল কি করা হতো, তিনি কি করেছিলেন না, তিনি টোডরমল ব্যবস্থায় কি করা হয়েছিল, আর এখানে এই দহশালা, দহ মানে কি আর শালা মানে কি, দহ মানে হচ্ছে 10 আর শালা মানে হচ্ছে অর্থাৎ 10 বছরের জন্য হচ্ছে এটা একটা নীতি সেই জায়গায় প্রযুক্ত করে দেওয়া, যেটা পরবর্তীকালে আমরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে ভারতের ক্ষেত্রে 10 সালার বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত করতে যাব, সেই রকম টাইপের এক প্রকারের ব্যবস্থা, অর্থাৎ 10 বছরের একসঙ্গে করে দেবো। অর্থাৎ কোনো এইখানে যে প্রত্যেক বছর করার একটা করা ছিল, কোনো কোনো এলাকায় একসঙ্গে 10 বছরের জন্য জমি জরিপ করে খাজনাকে রাজস্ব নির্ধারণ করা হয়ে যেত। তো সেটাকে বলা হচ্ছে দহশালা বা টোডরমল ব্যবস্থা। এই টোডরমল ব্যবস্থাটাই কয়েকটা গুরুত্বপূর্ণ দিক ছিল। 1 নম্বর হচ্ছে যে কৃষি জমিগুলোকে জরিপ করে তাদের উর্বরতার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছিল। কৃষি জমিগুলোকে উর্বরতার উপর বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। সেই উর্বরতার উপর বিভিন্ন যে ভাগগুলোকে বলা হচ্ছে পোলাজ জমি। 4 প্রকার জমি তার তৈরি করা হয়েছিল। একটা হচ্ছে পোলাজ, যেগুলাতে সারা বছর চাষ হবে, সেই রকম উর্বর জমি পোলাজ। 2 নম্বর হচ্ছে কি পরৌতি জমি, পলাজ পরৌতি, যেখানে বছরে হয়তো বেশিরভাগ সময় সারা বছরের মধ্যে কিছু কাজ চাষের পর সেগুলোকে ফেলে রাখা হয়, পরৌতি জমি বলা হচ্ছে। আবার কিছুগুলো হচ্ছে কি চাচর জমি। চাচর জমিটা কি, তো জমিগুলোকে উর্বরতার উপর বিভিন্নভাবে ভাগ করা হয়েছিল, পলাজ, পরৌতি, চাচর এবং বঞ্জর। বঞ্জর জমিগুলোতে যেখানে মাত্র চাষ হওয়ার পর 5-6 বছর পড়ে থাকতো সেগুলোকে বলা হতো যে বাঞ্জর জমি, বোঝা গেছে। আর চাচর জমিগুলোতে একবার চাষের পর 3-4 বছর পড়ে থাকতো, সেটাকে বলা হচ্ছে চাচর জমি। তো এইরকমভাবে জমিগুলোর উর্বরতার উপর ভিত্তি করে কিন্তু ভাগটা করা হয়েছিল। তো এই জিনিসগুলো তোরা উঁচু ক্লাসে একটু ডিটেলসে পড়বি। তো এই যে রাজস্বটা আদায় বা রাজস্ব কিন্তু সব সময় যে আদায় করা হতো, কীভাবে আদায় করা হতো তার একটা প্রক্রিয়া সেই সময় ছিল, যে সবাই কিন্তু অত্যাচার করা হতো না। যে অর্থাৎ আকবরের সময় রাজস্ব কীভাবে আদায় করা হতো, আদায়টা করার সময় কিন্তু কোনো অত্যাচার করা যাবে না। সেকেন্ড কি, যে দুঃসময় এলে তাদেরকে কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন, কিংবা রাষ্ট্রের স্বার্থ দেখার জন্য কিন্তু কৃষকদের স্বার্থটাও তিনি দেখতেন। অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ দেখার সঙ্গে সঙ্গে কৃষকদের স্বার্থ কিন্তু আকবরের সময় দেখা হতো। তার সঙ্গে সঙ্গে কি বিভিন্ন জায়গায় যদি বিদ্রোহ হয় কিন্তু আরও কঠোর হাতে তিনি দমন করতেন। তো এই রকম কতগুলো প্রণালী আমরা দেখলাম, যার মধ্যে অর্থাৎ এখানে দেখলাম কি জমি জরিপ করার একটা প্রক্রিয়া, সেখানে এলাকা ভিত্তিক এবং সময় ভিত্তিক তিনি করেছিলেন, এবং সেই জমিগুলো থেকে সেই নির্দিষ্ট এলাকায় যে কত উৎপাদন হচ্ছে, ফসলের দাম কীরূপ, সেইটা দেখে কিন্তু সেই জায়গায় রাজস্ব নির্ধারণ করতেন। আর আগে যে আলাউদ্দিন খলজি কিংবা শেরশাহ কী করেছিলেন, একটা নির্দিষ্ট জায়গায় করে নিয়ে সেটা সারা রাজ্যে প্রচলন করে দিতেন। এর ফলে কি হতো কি, সব জায়গার তো রাজস্ব সমান হতো না, তো অত্যাচার হয়ে যেত অনেক জায়গায়। তো এইটা কিন্তু আকবরের সময় হয়নি। তাছাড়া এই যে রাজস্ব আদায় করতে গিয়ে
অত্যাচার করা চলবে না কিংবা দুঃসময়ে ঋণ দেওয়ার প্রকল্প, এগুলো তিনি চালু করেছিলেন, যার ফলে কিন্তু তার শাসন ব্যবস্থায় সুশাসন বজায় ছিল। এবং এই যে আমরা টোডরমল ব্যবস্থাটার কথা বললাম, যে জমির উর্বরতার উপর ভিত্তি করে এই যে জমিকে ভাগ এবং সেখান থেকে রাজস্ব আদায়, এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ দক্ষতার সঙ্গে করা হয়েছিল। কারণ কি, সব জায়গায় জমির মূল্য যেমন সমান নয়, তার সেখান থেকে প্রাপ্ত রাজস্বও সমান হবে না, তো সেটাও আমরা পেয়েছি। তো আকবর একজন সর্বধর্ম সমন্বয়কে নিয়ে তিনি কিন্তু একটা দিন ইলাহি বলে যে একটা তার নিজস্ব ধর্মমত চালু করবেন। আমরা সেটা জানি 1582 খ্রিস্টাব্দে তার দিন ইলাহি যে গ্রন্থটা তিনি প্রচার করবেন, সমস্ত ধর্মের সার নিয়ে 1582 খ্রিস্টাব্দে তিনি এটা চালু করবেন। তোরা নিশ্চয়ই জানিস যে, তো এইভাবে আমরা মুঘল সাম্রাজ্যের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো আজকে আলোচনা করে নিলাম। তো এইটা আমাদের ক্লাস 7ম শ্রেণীর সিলেবাসে রয়েছে, ঔরঙ্গজেব পর্যন্ত, এবং তার শাসন ব্যবস্থা এবং তার রাজস্ব ব্যবস্থা। এবং এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা এই মুঘল সাম্রাজ্যের স্থাপত্য, ভাস্কর্য বা শিক্ষা, এই সমস্ত দিকগুলো আলোচনা করবো এর পরে 2টো চ্যাপ্টার জুড়ে। তো এইটা পর্যন্ত তোরা ভালো করে পড়িস।